এটা হচ্ছে জেনারেল মেকানিক্স ফার্স্ট পার্ট, এসএসসি ভোকেশনাল। তো এটা হচ্ছে তোমাদের ক্লাস 9-এ এবছরের পরীক্ষা হবে এই বই থেকে আর কি। তো ক্যান্সেল করে দিই। তারপর ধরো আমরা যদি হচ্ছে এতে যাই, এটা হচ্ছে তোমার অধ্যায়, কোন কোন অধ্যায়গুলো আছে। তো আমরা এখানে 5টা অধ্যায় আছে, 5টা অধ্যায়। ধরো একটু দেখেন, এখানে সূচিপত্র, এখানে 5টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় হচ্ছে মেকানিক্যাল ওয়ার্কশপ ও নিরাপদ কার্যাভ্যাস ও নিরাপত্তা। দ্বিতীয় অধ্যায় হচ্ছে মেকানিক্যাল কাজের টুলস ও ইনস্ট্রুমেন্টের ব্যবহার। তৃতীয় অধ্যায় হচ্ছে জব লেআউট ও পরিমাপকরণ। চতুর্থ অধ্যায় হচ্ছে রিবেট ও স্ক্রু ফিটিং। পঞ্চম বেঞ্চ ওয়ার্কিং। ঠিক আছে, এই হচ্ছে 5টা অধ্যায়। জেনারেল মেকানিক্স 1 এ 5টা অধ্যায় আছে। কয়টা অধ্যায়? 5টা অধ্যায়। তো তারপরে যদি আমরা এটা একবারে এখানে যাই, এই যে প্রথম পৃষ্ঠা আর কি, প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠা একটু এডিট করে নিই। এডিট নিলে তারপরে এই যে প্রথমে একটু জুম করে নিলাম, দেখতে তোমার সহজ হয়। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়। মেকানিক্যাল ওয়ার্কশপে নিরাপদ কার্যাভ্যাস ও নিরাপত্তা। নিরাপদ কার্যাভ্যাস মানে হচ্ছে প্রতিদিন যে কাজটা করা হয় এটা যদি নিরাপদে সে করতে পারে। আর কার্যাভ্যাস দ্বারা হচ্ছে বোঝায় যে প্রতিদিনের কাজের যে অভ্যাসটা, মানে একটা কাজ যদি কেউ প্রতিদিন করে তাহলে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, এবং এই কাজটা যাতে সে প্রতিদিন করতে করতে যাতে কি হয়, নিরাপদে করতে পারে, বা যেহেতু প্রতিদিন সে কাজটা করবে যাতে সে নিরাপদে করতে পারে, সেই জন্য কি বলছে যে সেফ ওয়ার্কিং প্র্যাকটিস। সেফ ওয়ার্কিং প্র্যাকটিস মানে সেফ, সুরক্ষা থাকতে হবে। ওয়ার্কিং প্র্যাকটিস যে কাজের যে প্র্যাকটিসটা করবেন বা কাজটা যে ওয়ার্কিং প্র্যাকটিস মানে কাজ অভ্যাস। আর সহজ ভাবে যদি বলি তাহলে হচ্ছে ওয়ার্কিং প্র্যাকটিস, ওয়ার্ক করতে হচ্ছে কাজ করার, প্র্যাকটিস তো অনুশীলন করা। তো প্রতিদিন যে কাজের যে প্র্যাকটিসটা সে করবে সেটাতে সেফটি সে করতে পারে। অ্যান্ড সেফটি ইন মেকানিক্যাল ওয়ার্কশপ, কি বলছে যে মেকানিক্যাল ওয়ার্কশপের যে কাজগুলো আছে, এইটা যাতে সে কি করতে পারে, সেফটি করতে পারে, মানে এই যে নিরাপত্তা করতে পারে। তাহলে এখানে দেওয়া হয় যে জ্যাকেট দেওয়া, ইয়ারফোন দেওয়া, তারপরে যে মাস্ক দেওয়া, তারপরে যে ড্রেস দেওয়া, বুট দেওয়া, হ্যাঁ, এরকম বিভিন্ন সরঞ্জাম দেওয়া, ধরো যে ক্যাপ দেওয়া। এই যে অনেক সময় আমরা হচ্ছে যে এর দোকানে গেলে দেওয়া যায় যে চোখে যাতে জ্বালা দিয়ে, যে ওই দোকানে গেলে দেখা যায় যে একটা মাস্ক পরে না মুখে, এটা যে হাতের গ্লাভস, তারপরে যে চশমা, তারপর হচ্ছে যেটা ফুল বডি, হ্যাঁ, এরকম আরো কিছু কি আছে, কাজ আছে। তো এই যন্ত্রপাতিগুলা, এই জিনিসগুলার কাজ এবং এইগুলা কেন ব্যবহার করা হয়, কেন পরিহিত করা হয়, মানে পরিহিত করে একজন ব্যক্তি কেন এই পোশাকগুলা পরে, এটার কাজ কি কি, এইগুলার বর্ণনা হচ্ছে এই অধ্যায়টা। হ্যাঁ, তারপরেও এখানে এটা একটু বলে দিছে যে বলতেছে কি, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা একটি শৃঙ্খলা যার মধ্যে অনেকগুলো বিষয় জড়িত। বলছে পেশাগত মানে তুমি যে প্রতিদিন যে কাজটা করো বা তোমার যে পেশাটা, এটার একটা যে স্বাস্থ্য বা ওইখানে পরিবেশটা কেমন, এইটা। আর হচ্ছে নিরাপত্তা একটি শৃঙ্খলা যার মধ্যে অনেকগুলো বিষয় জড়িত। মেশিন বা অন্যান্য যে কোনো কাজের সময় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার না করলে, ব্যক্তিগত সুরক্ষায় কি বলছে, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম মানে এই যে সেফটি যে পোশাকগুলো আছে, হ্যাঁ, ব্যবহার না করে দুর্ঘটনা যথেষ্ট কি থাকে, ঝুঁকি থাকে। দুর্ঘটনার কারণে ব্যক্তিগতভাবে কি হয়, ক্ষতিগ্রস্ত হয় ব্যক্তি নিজে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, জাতীয় পর্যায়ে প্রচুর ক্ষতির সাথে নয়। ধরো একটা কোম্পানিতে একটা দুর্ঘটনা হলো, এটা কিন্তু শুধু কোম্পানি ক্ষতি নেই, মানে বাংলাদেশের অর্থনীতিরই কি হলো, ক্ষতি হলো।
দুর্ঘটনা কবলিত একজন দক্ষ কর্মী আহত বা নিহত হলে তার পরিবার তথা দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়। কাজ করার সময় সকল দুর্ঘটনা হতে নিজেকে রক্ষা করার জন্য প্রত্যেক কর্মীর সতর্কতা অবলম্বন করা উচিত। ওয়ার্কশপে দক্ষ কর্মী ও যন্ত্রপাতি উভয়ই মূল্যবান সম্পদ। এই যে উভয়ই মূল্যবান সম্পদ, তাহলে আমরা বলতে পারি কি দক্ষ কর্মী মানে যে কর্মীটা কি কাজ জানে এবং যন্ত্রপাতি দুইটাই কি আমাদের মূল্যবান সম্পদ। সতর্কতার অভাবে দুর্ঘটনা জনিত কারণে কর্মীদের দৈহিক ক্ষয়ক্ষতি হয়। দৈহিক মানে শারীরিক আর কি, শারীরিক ক্ষয়ক্ষতি হয়, যন্ত্রপাতির ক্ষতিগ্রস্ত হবে। তাই কর্মক্ষেত্রে কাজ করার সময় সকলকে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তার নিয়মকানুন মেনে চলা উচিত। ঠিক আছে, তারপর বলছি যে এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো আর কি, মানে এই অধ্যায়টা পড়লে আমরা কি কি জানতে পারবো। এখানে বলছে যে কি বলছে যে OSH নীতি এবং পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো। এটা একটা সিস্টেম বা নীতির নাম, যেটা সংক্ষিপ্ত দিচ্ছে OSH। এটা তুমি ডিটেলসে অধ্যায়ের ভিতরে জানতে পারবা। তারপর হচ্ছে ব্যক্তিগত সুরক্ষার অনুশীলন করার দক্ষতা অর্জন করতে পারবো। ব্যক্তিগত সুরক্ষা মানে হচ্ছে যে নিজেকে কিভাবে সুরক্ষা করতে হবে, নিজেকে কিভাবে সেভ করতে হবে, কি কি ড্রেস গুলা পরলে নিজেকে সেভ করা যাবে, এই বিষয়গুলা এই অধ্যায়ের ভিতরে কি জানা যাইব। তারপর বলছেন OSH ও হ্যাজার্ড শনাক্ত করে প্রতিবেদন তৈরি করতে পারবো। এই যে নীতি, দুইটা নীতি OSH এবং হ্যাজার্ড। হ্যাজার্ডের শব্দ হচ্ছে যে প্রতিকূল অবস্থা আর কি, কি করতে পারবে প্রতিবেদন মানে রিস্কি অবস্থা, যেটা হ্যাজার্ড ইংরেজি শব্দের ব্যবহার করছে, প্রতিবেদন তৈরি করতে পারবো। জরুরি প্রতিক্রিয়া, ইমার্জেন্সি যদি কোনো কিছু ও সমস্যা হয় বা বলছে যে জরুরি প্রতিক্রিয়া পদ্ধতি অনুসরণ করতে পারবো, মানে জরুরি পরিস্থিতি কি কি কাজ করতে হবে, কি কি কাজ করলে নিজের সেফ রাখা এবং কোম্পানি বা মেকানিক্যাল ওয়ার্কশপ বা যেখানে তুমি কাজটা করো, যে ওয়ার্কশপে কাজটা করো, এই যন্ত্রপাতি করে কিভাবে ঠিক থাকবে, কিভাবে নিজে ঠিক থাকবে, পরিবেশটা ঠিক থাকবে, এইটার পদ্ধতিটা অনুসরণ করতে পারবা। কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশের নিশ্চিত করতে পারবো, মানে যে তুমি যে কর্মক্ষেত্র মানে কি যেখানে মানুষ কাজ করে, স্বাস্থ্যসম্মত মানে যেখানে যেই পরিবেশটা কি স্বাস্থ্যসম্মত, যেটা ক্ষতিকর না, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে কি ভালো, ও নিরাপদ পরিবেশে নিশ্চিত করতে পারবে। কি বলছে নিরাপদ পরিবেশ, নিরাপদ পরিবেশ মানে কি যে এইখানে তুমি কাজটা করতেছো, যেই ফ্লোরে কাজটা করতেছো, যেই রুমে কাজটা করতেছো বা যেখানে তুমি কাজটা করতেছো সেখানে কি থাকা, নিরাপদ পরিবেশ থাকা। তাহলে এই যে এই অধ্যায়টা পড়লে তুমি বুঝতে পারবে যে মানে মানে এই পাঁচটাই বুঝতে পারবা। এছাড়াও আরো অনেকগুলো বিষয় বোঝা যাবে, তবে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারবো এই অধ্যায় শেষে। তো এখানে বলছে উপযুক্ত শিক্ষণ ফলগুলো অর্জনের লক্ষ্যে, শিক্ষণ ফলগুলো মানে শিক্ষণ ফল হচ্ছে যে একটা অধ্যায় তুমি পড়ছো, এখান থেকে কি কি আউটপুট আসছে, আউটপুটের আউটপুট মানে এখান থেকে তুমি কি কি পাইছো, কি কি শিখতে পারছো, এটাকে বলছে শিক্ষণ ফল। অর্জনের লক্ষ্যে মানে অর্জন করা তো বোঝোই, অর্জনের লক্ষ্যে এই অধ্যায়ে আমরা দুটি জব সম্পূর্ণ করবো, দুটি কাজ আর কি। এই দুটি কাজের মাধ্যমে মেকানিক্যাল ওয়ার্কশপে নিরাপদ কার্যাভ্যাস ও নিরাপত্তা নিশ্চিতকরণ সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা অর্জন করব। জবগুলো সম্পন্ন করার পূর্বে প্রয়োজনীয় তাত্ত্বিক বিষয়সমূহ জানবো। এখানে বলছে যে প্রয়োজনীয় তাত্ত্বিক, এই যে তাত্ত্বিক শব্দটা নিয়ে আসছে, তাত্ত্বিক শব্দটা হচ্ছে কোনো কিছুর মূল বিষয়, একদম ভিতরের বিষয়, যে এইটাই হচ্ছে এই জিনিসটার মূল। ধরো একটা মানুষ যদি ঘর বানায় সেখানে পিলার দিতে হয়, তো পিলার ছাড়া কিছু ঘর দাঁড়িয়ে পারবে না, কাঠ ছাড়া মানে বেড়া দিতে পারবে না, বা মূল মূল যে জিনিসগুলা, এটা হচ্ছে তাত্ত্বিক বা ভিতরে যে আধ্যাত্মিক যে বিষয়টা। এখানে আধ্যাত্মিক শব্দটা আসবে না, কারণ এটা হচ্ছে যান্ত্রিক একটা পড়াশোনা। মেকানিক্যাল ওয়ার্কশপ বা এই যে ট্রেডটা নিয়ে পড়বা, এটা হচ্ছে একটা যান্ত্রিক, তো এইখানে আসলে ফিলোসফিক্যাল কথাবার্তা আসবে না, বা দর্শন। আধ্যাত্মিক এই শব্দ হলো দর্শনের শব্দ, তো তাত্ত্বিক এই শব্দটা দর্শনের, কিন্তু তাত্ত্বিক এইখানে বুঝেছে যে ধরো একটা গাড়ির মূল জিনিসগুলা, একটা গাড়ি তৈরি করতে কি কি মূল জিনিসগুলা লাগে, তো এখানে বলতেছে যে কাজ সম্পন্ন করার পূর্বে প্রয়োজনীয় তাত্ত্বিক বা প্রয়োজনীয় মূল বিষয়গুলো সমূহ জানবো, এইভাবে বলা যায়। তারপর হচ্ছে আমরা পরের পৃষ্ঠায় যাব, এই যে পরের পৃষ্ঠা, যাব, এই যে এটা হচ্ছে 2 নম্বর অধ্যায়।
কত অধ্যায়? হ্যাঁ 2 অধ্যায়। একটু ইজি কলমটা নিয়ে নেই, কলম এই যে কলম, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে আমরা কিন্তু কি এই যে 2 নম্বর পড়ছি, এখানে পড়ছি, তারপরে যে এখান থেকে শুরু করতেছি 2 নম্বর। হ্যাঁ 2 নম্বর করতেছি। বলছে যে কি বলছে, পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা। পেশাগত স্বাস্থ্য, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা। ওয়ার্কশপে বিভিন্ন প্রকার ভারী যন্ত্রপাতি থাকে, কি থাকে? বিভিন্ন প্রকার ভারী যন্ত্রপাতি এবং মেশিন নিয়ে কি করতে হয়, কাজ কাজ করতে হয়, ঠিক আছে। এখানে কোনো মেশিন, যন্ত্রপাতি, এই যে যন্ত্রপাতি, টুলস, টুলস অর্থ কিন্তু কি যন্ত্রপাতি বোঝা, বা কোনো কাজের জন্য যে যে জিনিসগুলো লাগে এটা টুলস বা যন্ত্রপাতি বলা যায়। টুলস ইংরেজি শব্দ। ছোট ছোট যন্ত্রাংশ ইত্যাদি এলোমেলো অবস্থায় রাখলে যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে যেতে পারে। এছাড়া কাজ করার পর বিভিন্ন প্রকার ধাতব টুকরা, ধাতব মানে হচ্ছে যে এই যে তোমার যে লোহার যে টুকরা বা বিভিন্ন যে টুকরাগুলো বা এলিমেন্টস বা যেই যে জিনিসগুলো দিয়ে ধরো ওয়ার্কশপের কাজগুলো করা হয়, তো এইসব ধাতব বা লোহা জাতীয় যে পদার্থগুলো আছে, টুকরা, চিপস, চিপসটা চিপস হয়ে যাবে বিভিন্ন যেগুলো ওয়ার্কশপে কাজ করে এটা, তেল, মোবিল, গ্রিজ, গ্রিজ তো চেনো, এই যে মানে ইঞ্জিনের ভিতরে যেটা দেয়, মানে গ্রিজ মানে তেল জাতীয় যেটা আর কি, যাতে ইজিলি ঘুরে, তো ইত্যাদি পড়ে থাকলে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এবং যন্ত্রপাতি সাজিয়ে গুছিয়ে না রাখলে ওয়ার্কশপে কর্মীগণ যে কোনো প্রকার দুর্ঘটনার শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে এমন একটি পরিবেশ থাকা দরকার যেখানে প্রতিটি কর্মী কাজ করার সময় পর্যাপ্ত আলো বাতাস পেতে পারেন। যে মানে এমন রুম বা জায়গা দরকার যেখানে কাজ করার সময় কি পর্যাপ্ত আলো বাতাস পেতে পারেন। প্রয়োজনে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে কি করতে পারেন, চলাফেরা করতে পারেন। এবং একজন কর্মী সুস্থতার সাথে মনোযোগ সহকারে মানে অ্যাটেনটিভ ভাবে যে গুরুত্ব সহকারে কি করতে পারে, কাজ করতে পারেন। পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা হলো, এই যে এখানে সংজ্ঞাটা দিতেছে যে চাকরি নিরাপত্তা হলো, পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা হলো কাজে বা চাকরিতে নিয়োজিত ব্যক্তিদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং কল্যাণ বিষয়ক নিয়ম শৃঙ্খলা বা নিয়ম নীতি। পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ দিক যা কর্মক্ষেত্রে কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করে। এই সংজ্ঞাটা এই পর্যন্ত, যে নিয়ম নীতি পর্যন্ত। তো বলছে যে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা হলো কাজে বা চাকরিতে নিয়োজিত ব্যক্তিদের স্বাস্থ্যটার প্রতি খেয়াল রাখতে হবে, নিরাপত্তা রাখতে হবে এবং কল্যাণ, মানে একজন কর্মী যে কাজ করবে, তার একজন চাকরিজীবী যে কাজ করবে তার কি কি এই বিষয়গুলোর নিয়ম নীতি থাকতে হবে। স্বাস্থ্য, নিরাপত্তা, কল্যাণ বিষয়ক নিয়ম শৃঙ্খলা বা নিয়ম নীতি থাকতে হবে। এখানে নিয়ম শৃঙ্খলা বা নিয়ম নীতি বুঝেছি, নিয়ম নীতি, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে নিচে চলে যাই। নিচে গেলে দেখো যে এখানে বিভিন্ন দেখাইছে যে মানুষের যে সাবধান থাকা লাগে আগুন থেকে, এই যে বিভিন্ন থেকে এইসব বিষয়, একদিন তাড়াতাড়ি কিভাবে রুম থেকে বেরোবে, এই বিষয়গুলো সব একটা ছবি দিছে। তারপরে হচ্ছে এই যে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, এখানে এই যে এইগুলা বলছে আর কি, এগুলো বলছে। তারপর দেখো এখানে বলছে কি, এখানে বলছে যে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তার উদ্দেশ্য হলো যে এই যে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হলো যে খ নম্বর হচ্ছে সকল পেশার কর্মীদের শারীরিক এবং মানসিক সুস্থতা নিশ্চিত করা, কি করা, সকল প্রকার কর্মীদের শারীরিক ও মানসিক, মানুষের স্বাস্থ্য কিন্তু দুইটা, একটা স্বাস্থ্যের প্রকার হচ্ছে দুইটা, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। তো ধরো হচ্ছে যে একজন পাগল, সে কিন্তু শারীরিকভাবে সুস্থ কিন্তু তার কি মাথার সমস্যা বা ব্রেনের সমস্যা, এটাকে মানসিক অসুস্থতা বলা হয়। তো মানুষের দুইটা জিনিসই দরকার, ধরো শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা, দুইটা পরিবেশে যাতে ঠিক থাকে, এটা হচ্ছে সকল পেশার কর্মীদের। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে কাজের পরিবেশের কারণে কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ বুঝোয়, রক্ষা করা বা এমন ভাবে ব্যবস্থা নেওয়া যাতে এটা কি করা, যাতে এরকম দুর্ঘটনা যাতে না হয়, স্বাস্থ্য ঝুঁকি না হয়। তো বলছে কাজের পরিবেশের কারণে কর্মীদের মানে যারা কাজ করবে, যারা ওয়ার্কার ছিল তাদের। তারপর 3 নম্বরে কি বলছে, বিপজ্জনক কাজ, মানে
ঝুঁকিপূর্ণ যে কাজগুলো আছে, বিপদ হইতে পারে এমন কাজ থেকে রক্ষা করে কর্মীদের স্বাস্থ্যকে ক্ষতিকর প্রভাব থেকে কি করা, মুক্ত রাখা। তারপর হচ্ছে কর্মীদের শারীরিক এবং মানসিক সামর্থ্য অনুসারে সার্বিক পেশাগত পরিবেশ তৈরি করা। মানসিক সামর্থ্য অনুসারে, মানসিক মানে যে ধরো মানসিক যে স্বাস্থ্যের যে একটা বিষয় আছে এবং কর্মীদের শারীরিক যে একটা বিষয় আছে, ধরো শারীরিক একজন দুর্বল মানুষের তো শক্তিশালী কাজে দিলে হবে না, আর শক্তিশালী মানুষের দুর্বল কাজে যাতে না দেয়, মানে দুইটারই যাতে কি ব্যালেন্স থাকে, এটার জন্য বলা হয়েছে। তো পেশাগত পরিবেশ তৈরি করা, এমন ভাবে কি করা, সাজানো যাতে পরিবেশটা সুন্দর থাকে। তো পরিবেশ বলতে গেলে এখানে ওভারঅল কাজের পরিবেশটাই বোঝাচ্ছে। তারপর হচ্ছে স্বাস্থ্য সচেতনতা, কি স্বাস্থ্য সচেতনতা, ঠিক আছে। এখানে ধরো স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্যই সকল সুখের মূল, এটা কি স্বাস্থ্যের একটা ট্যাগ লাইন। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যকর মানে ভালো কর্ম পরিবেশে বা কাজের পরিবেশের গুরুত্ব অপরিসীম। একটি প্রতিষ্ঠানে কর্মীরা শারীরিকভাবে সুস্থ না থাকলে তারা মনোযোগ দিয়ে কাজ করতে পারে না, ফলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং কাজে অনুপস্থিতির হার বেড়ে যায়। মানে কি, যে ধরো হচ্ছে কাজের সুযোগ সুবিধা নাই এবং যে যেখানে কাজ করে এই পরিবেশ ভালো না, এই তাহলে এখানে তো কাজ করতে বেশি ইচ্ছা করবে না বা যাইতে ইচ্ছা করবে না, এটাই বলছে, অনুপস্থিতির হার বেড়ে যায়, ফলে কর্মী এবং মালিক উভয় পক্ষে ক্ষতিগ্রস্ত হয়। ফলে কি, যিনি কাজ করে নাই বা যায় নাই তার একদিনের হাজিরা বা একদিনের রোজ পায় না, তেমনি ভাবে ওই দিন যে সে কাজটা করতো মালিক যে ওখান থেকে লাভ করতো ওইটা হয় না। সুতরাং কর্মী প্রশাসন বা মালিক পক্ষে, প্রশাসন বলতে বোঝাচ্ছে যে তোমার এখানে মালিক পক্ষে বা যারা এই যে কোম্পানিতে যারা ধর মালিক পক্ষের যে পক্ষে যারা কাজ করে, ধর ম্যানেজার, সুপারভাইজার, তারা তো মালিক পক্ষের হয়ে কাজ করে, কোম্পানির মালিকের জন্য কাজ করে। তো এই যে একটা সিস্টেম দাঁড় করেছে, ধরো মালিক, তারপর জিএম, তারপর আরো নিচে নিচে যারা অনেকগুলো কর্মী যারা থাকেন, যাদের আন্ডারে আরো কর্মী থাকে, এদের যে এই যে একটা সিস্টেম, হ্যাঁ, একজনের নিচে একজন, আরো একজন আন্ডারে আরো কয়েকজন, এই যে এটাই বলতে প্রশাসন বুঝিয়েছে। প্রশাসন বুঝিয়েছে মালিক পক্ষের সকলকে স্বাস্থ্য সচেতনতা থাকা একান্ত আবশ্যক। মালিক পক্ষের যারা মালিক পক্ষের তাদের মালিক পক্ষের মানে কাজ, মালিক পক্ষের মানে হচ্ছে ধরো যে সুপারভাইজার, সে মালিকের জন্য কাজ করতেছে, তুমি কোম্পানির জন্য কাজ করতেছো, কিন্তু সুপারভাইজার মালিকের জন্য কাজ করতেছে। কারণ সুপারভাইজারের কাছ থেকে মালিকে বুঝে নিব যে তোমার 2000 পিস প্যান্ট বানানোর জন্য বলছে, এইভাবে তুমি আমার 2000 কর্মী আছে ওদের কাছ থেকে এই প্যান্ট গুলা মানে নিয়ে আসবা। এই যে সে কিন্তু 2000 কর্মীর কাছে যাবে না, সে যাবে একজনের কাছে, একজন থেকে সে 2000 প্যান্টের হিসেব কিতাব বুঝে নিবে। এই যে বুঝে নিতেছে এটা মূলত সে মালিক পক্ষের জন্য কাজ করতেছে, ম্যানেজার বা সুপারভাইজার, এটা বলছে। তো ওদের স্বাস্থ্য সচেতন থাকা কি একান্ত আবশ্যক, এটা বুঝেছে। এখন হচ্ছে আমরা 3 পৃষ্ঠায় যাব, 3 পৃষ্ঠায় যাব, এটা 2 পৃষ্ঠা শেষ। তারপর হচ্ছে এই যে 3 পৃষ্ঠা আসছে, একটু বড় করে নিই, এটা কয় পৃষ্ঠা, এই যে 3 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা একটু এডিটটা করে নিই। এই যে বলছে 3 পৃষ্ঠা, হ্যাঁ। তারপর যে এই যে স্বাস্থ্য বিধি মানে স্বাস্থ্যের যে নিয়ম আছে, হ্যাঁ, স্বাস্থ্যের কি আছে নিয়ম আছে, হাইজিন বা স্বাস্থ্যবিধি। হাইজিন মানে তো হচ্ছে তোমার যেই পরিবেশটা হচ্ছে কি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপর যে স্বাস্থ্যবিধি যে শব্দটা আমি আর একটু ভেঙে বলি, স্বাস্থ্য তো স্বাস্থ্যই বোঝো, আর বিধি শব্দ হচ্ছে নিয়ম। আমরা সহজ ভাষায় বলতে পারি স্বাস্থ্যের নিয়ম বা মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য বা রক্ষা করার জন্য যে যে নিয়মগুলা থাকে তাই কি বলা হয়, স্বাস্থ্যবিধি বলা হয়। স্বাস্থ্যবিধি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, বিশ্ব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। এটার সংক্ষিপ্ত হচ্ছে ডাব্লিউ, ওয়ার্ল্ড হেলথ, এইচ তে হচ্ছে হেলথ, ও তে হচ্ছে অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তো এই সংস্থাটা সারা বিশ্বে কি করে, মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করে। ধরো কোথাও কোনো ক্ষতিকর পদার্থ দিয়ে কোনো একটা উপাদান তৈরি করলো যেটা মানুষের খাবার, মানে উপাদান বলতে খাবার তৈরি করলো যেটা মানুষের জন্য ক্ষতিকর, তো এটার বিরুদ্ধে প্রথম দেশ, যেই দেশে খাবারটা তৈরি করবে সেই দেশে অ্যাকশন নেবে। যদি তারা এটা কন্ট্রোল করতে না পারে তখন হচ্ছে কি এই সংস্থা
থেকে নিষেধ আসবে যদি তারা দেশের যদি এই বিষয়গুলো না মানে, দেশ যদি এই বিষয়গুলো না মানে, তখন তারা কি করে বিশ্বব্যাপী বা বিশ্বের যে ধরো এই সংস্থার যে শক্তি আছে ওইটা দিয়ে কি করে তারা এটা প্রতিরোধ করে যে না এটা এই কাজটা করা যাবে না। ধরো মদ তৈরি করা, এখন একটা দেশ মনে করে যে আমার দেশে যদি মদ তৈরি করে তাহলে আমার সমস্যা কি, আমার লাভ হবো, এই মদগুলো বাইরে বিক্রি করব। এখন এই যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেগুলো আছে এরা দেখছে যে তোমার ধরো মানুষের স্বাস্থ্যের জন্য মদ ক্ষতিকর। যদিও তোমার বিদেশে বর্তমানে আসলে এটা তো একটা সংস্থা, খুব বেশি যে ধরো হচ্ছে মানে মানুষের বা বিভিন্ন দেশে গিয়ে এটা প্রভাব রাখতে পারে, বা মানুষ তো মনে করে যে লোক মানে গোপনে অনেক কিছু করে ফেলে আসলে। আর অনেকগুলো দেশ আছে যেখানে ধরো হচ্ছে মদ খুব অ্যাভেলেবেল বা নর্মালি চলে, ওই দেশের এটা আইনে এরকমই। তবে এছাড়া ধরো ধরো মানুষের ওষুধের ক্ষেত্রে আছে, ওষুধের ক্ষেত্রে যদি মানুষের কোনো ক্ষতিকর না করে বা বিভিন্ন যে স্বাস্থ্যের জন্য যেগুলো ক্ষতিকর বিষয় এইগুলো ধরো হচ্ছে যে এই সংস্থাটা কি করে তোমার দেখাশোনা করে বা এইটার উপরে নিয়ম নীতি তৈরি করে যে এইভাবে এটা তৈরি করতে হবে, এই খাবারটা এইভাবে তৈরি করতে হবে, এই জিনিসটা মানুষের স্বাস্থ্যের জন্য এইভাবে ক্ষতিকর হইতে পারে, এটা করা যাবে না। এইগুলা তারা কাজ করে, এই সংস্থাটা কাজ করে। তো বলছেন যে নির্দেশিত কতিপয় নিয়মাবলী যেগুলো নিয়ম আছে মেনে যেগুলো মেনে অনুশীলন করলে সুস্বাস্থ্য কি থাকে বজায় থাকে এবং রোগ প্রতিরোধে আমাদেরকে সহায়তা করে। রোগ প্রতিরোধে মানে ধরো যে মানুষের একটা রোগ প্রতিরোধ, রোগ হয়েছে এটা কি হবে প্রতিরোধ করতে হবে। ধরো বডি কিন্তু এমনিতেই কি করে একটা প্রতিরোধ করে, ধরো তোমার জ্বর হয়েছে বডি কিন্তু তোমার কি করে প্রতিরোধ করে যে জ্বরটা যাতে আস্তে আস্তে ভালো হয়ে যায়। তা আমরা সাধারণত তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য ট্যাবলেট খাই। হ্যাঁ, তো রোগ প্রতিরোধে আমাদের সহায়তা করে। একজন মানুষের শারীরিক মানসিক ও পারিপার্শ্বিক সামাজিক অবস্থার পূর্ণাঙ্গ সুস্থ জীবনী হলো ব্যক্তিগত স্বাস্থ্য। পারিপার্শ্বিক বলতে বোঝাচ্ছে তোমার যে আনুষঙ্গিক মানুষের ব্যক্তিগত শারীরিক আছে, শারীরিক শান্তি আছে, শারীরিক মানে সুস্থতা আছে, মানসিক সুস্থতা আছে। ধরো পারিপার্শ্বিক বা পরিবেশ তোমার আশেপাশে একটা মানে ধরো অশান্তি বিরাজ চলে, তাহলে তুমি তো ভালো থাকতে পারবে না। তো বলছে যে ধরো তোমার সংসারে একটা সমস্যা চলতে হবে, তোমার ফ্যামিলিতে তোমার একটা ক্লাসে যেখানে সমস্যা চলতেছে, তো এটা বুঝেছে যে তুমি যেখানে আছো তোমার আশেপাশে যে পরিবেশটা আছে ওইটাও কি আছে ভালো পরিবেশ, তো সেখানে তুমি ভালো থাকা সম্ভব। কিন্তু তুমি যেখানে তুমি ভালো আছো, তোমার শারীরিক সুস্থতা আছে, মানসিক সুস্থতা আছে, কিন্তু পরিবেশ বা আশেপাশের পরিবেশ ভালো না, সেখানে তো তুমি ভালো থাকতে পারবে না। সামাজিক অবস্থা পূর্ণাঙ্গ সুস্থ জীবনী হলো কি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যেমনি ভাবে আমাদের নিরাপদ রাখে, হ্যাঁ, তেমনি ভাবে অন্যদেরকে অসুস্থ হওয়া থেকে নিরাপদ রাখে। ধরো যে তুমি ভালো আছো মানে কি আরেকজনের ভালো আছে। ধরো এইখানে একজনের অসুখ হয়েছে যেটা থেকে ধরো রোগ ছড়াইতে পারে, তাহলে তুমি কেমন ভালো থাকবা? তোমার তো ওর সাথে তুমি মিশতে পারবে না, থাকতে পারবে না, আর পরিবেশে এটা রোগ জীবাণু ছড়াবে। তো এই বিষয়গুলো বলছে আর কি। তো এখন যাই পেশাগত নিরাপত্তা কি, পেশাগত নিরাপত্তা পেশাগত রোগ সমূহ, যে পেশাগত রোগ যে পেশাগত বলতে বুঝেছি যে তোমার যে তুমি যে চাকরি করতেছো সেইখানে তোমার কি কি সমস্যাগুলো হইতে পারে বা সেখান থেকে কি কি রোগ হইতে পারে। কর্মস্থলের পরিবেশে, এই যে কর্মস্থল যেখানে তুমি কাজ করতেছো সেই পরিবেশে এবং কাজের ধরনের কারণে কর্মরত অবস্থায় একজন কর্মী যে সকল রোগ এবং ব্যাধিতে আক্রান্ত হয়, ব্যাধি তো বুঝে, রোগ আর ব্যাধি মানে সমর্থক শব্দ, আক্রান্ত হয় বা হতে পারে, সমর্থক শব্দ মানে একই অর্থ, দুইটা শব্দের একই অর্থ। আক্রান্ত হয় বা হতে পারে তাদেরকে পেশাগত রোগ বলা হয়, তাদেরকে পেশাগত রোগ বলে। পেশাগত শব্দটা শুনে আবার অবাক হওয়ার কিছু নেই। পেশাগত মানে হচ্ছে তুমি যেখানে কাজ করতেছো সেখানে সেই জায়গায় যদি কোনো রোগটা হয়, তো ধরো তুমি এমন একটা কাজ করতেছো যেখানে ধরো পাহাড়ে স্বেচ্ছাতে পরিবেশ, তো তোমার ধরো চুলকানি হয়েছে বা তোমার একটা কোনো কিছু হয়েছে, তাহলে ওই এই রোগটা যে হয়েছে এটা কিন্তু তোমার বাসার জন্য হয় নাই, তুমি যে বাড়িতে ছিলে তখন হয় নাই, তুমি ওই কাজ করতে গেছো তখন ওইখানে ওই জায়গা থেকে এখানে হয়েছে। তো এটাই বলছে যে ওই যে পেশাগত রোগ বা ওই কাজটা যদি তুমি প্রতিদিন করো বা কোনো কাজ চাকরির মতো করো, রেগুলার করো, তাহলে এটাকে কি বলা হবে পেশাগত চাকরিজীবী বলা হবে, পেশাগত ওয়ার্কার বলা হবে। আর ওখানে কোনো রোগ হলে ওইটা পেশাগত রোগ বলা হয়। নিম্নে কতিপয় পেশাগত রোগের নাম উল্লেখ করা হলো। ধরো এই যে ১ নম্বর হচ্ছে চর্মরোগ। চর্মরোগ মানে চামড়ার যে রোগটা আছে, ধরো চুলকানি মুলকানি, এই যে কুচড়া টুচড়া এগুলো হওয়া। শ্বাসতন্ত্রের রোগ সমূহ, ধরো যে মানুষ এমন একটা জায়গায় কাজ করে যেখানে ধরো
ধুলাবালির সাথে বিভিন্ন পদার্থ মিশে দিতেছে, যার ফলে নাক দিয়ে শ্বাস নিতেছে, মানুষের ক্ষতি হইতেছে। তো শ্বাসতন্ত্রের রোগসমূহ, পেশি ও হাড়ের ব্যাধিসমূহ, ধরো মানুষ এমন একটা কাজ করতে যেখানে খুব বেশি শক্তি কেটে পেশি দুর্বল হয়ে যেতেছে বা হাড়ের ক্ষতি হইতেছে, তো এটা বলছেন। ধরো তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে শ্রবণ ক্ষমতা হ্রাস। এখন একটা মানুষ কোম্পানিতে কাজ করে, এখানে উচ্চ শব্দ, ধর মেশিনে অনেক শব্দ, এখন এই শব্দ শুনতে শুনতে তো তার কানে কি মানে হিয়ারিং লস, কানে যে কথা শুনতো, যত যত ভালোভাবে শুনতো এটা তো কমে যাবে আস্তে আস্তে। তো হিয়ারিং শব্দ তো যে শোনা বা কথা শোনা আর কি, লস মানে তো বুঝেই যে হ্রাস পাওয়া, এই যে হ্রাস, শ্রবণ ক্ষমতা হ্রাস। ক্যান্সার তো ক্যান্সারই, যেটা বোঝা। স্ট্রেস, স্ট্রেস মানে হচ্ছে তোমার অবসাদ, অবসাদ, হ্যাঁ। ধরো হচ্ছে তুমি অনেক কাজ করছো, অনেক আপনি একটু রিল্যাক্স করতেছো, স্ট্রেস বাইরে নিয়ে একটু অবসাদ আসছো। মানসিক স্বাস্থ্য সমস্যা সমূহ, এবং এটি কি আছে মানসিক স্বাস্থ্য। ধরো এমন একটা জায়গায় কাজ করো, ধরো তোমার খালি জারি জড়ি দেয়, এই মেয়ে এটা করো না কেন, ওইটা করো না কেন, ধরো তুমি শান্তি মতো কাজ করতে পারো না, তোমার খালি জারি দেয়, তাহলে তোমার এই মানসিক একটা পেন না, মাথা, তোমার কিন্তু গায়ে হাত দিতেছে না, কিন্তু তোমার বিভিন্ন কথাগুলো বলতেছে, তো ওই কথাগুলো তোমার মাথায়, আরে আমার সেই কথাটা কেন বললো, এটা না, এটা বলছে, ধর আমি আমি কি এটা করছি নাকি, বা এই যে তোমার মাথার ভিতরে একটা টেনশন বা একটা চাপ সৃষ্টি করছে, এটার উপরে যে মানসিক স্বাস্থ্য সমস্যা। বা এছাড়াও তোমার অনেক সমস্যা থাকতে পারে মানসিক স্বাস্থ্যে। ধরো একটা এক জায়গায় প্রচুর কাজ দিচ্ছে বা কাজের চাপ দিচ্ছে, এটাও একটা মানসিক সমস্যা। অনেক মানসিক সমস্যা তো অনেকগুলো আছে। তো এটা আরো অধ্যায়ের ভিতরে আরো পাওয়া যাবে, ডিটেলস আলোচনা করব। সংক্রামক রোগ সমূহ, ধরো যে ইনফেকশন ডিজিজ, ডিজিজ শব্দ হচ্ছে রোগ সমূহ, রোগ সমূহ। আর ইনফেকশন শব্দ হচ্ছে যেগুলো সংক্রামক, যেগুলো ধরো যে একজনের কাছ থেকে কি আরেকজনের শরীরে হয়ে যায়। ধরো এই যে কয়েকটা রোগের একটু চিহ্ন টিহ্ন দিছে, চোখের এই যে বসা, তারপর যে কথা বলা, পেশাগত রোগ সমূহ, হ্যাঁ, পেশাগত কি রোগ সমূহ দিছে। তারপরে এই যে এইগুলো দিছে আর কি, ছবি দিছে। তারপর দাও বলতেছে কি যে পেশাগত রোগের কারণ, কারণ সমূহ মানে এটা কি কি কারণে হয়, এই রোগগুলা কেন হয়। কর্মরত অবস্থায় একজন কর্মী সাধারণত 3টি কারণে অসুস্থতায় ভুগতে পারে। কয়টা কারণ? 3টা। একটা কারণ হচ্ছে কর্মস্থলে পরিবেশ সংক্রান্ত, কর্মস্থলের যে পরিবেশটা আছে সেই কারণে হইতে পারে। বিশৃঙ্খলা যদি থাকে, উচ্চ শব্দ যদি থাকে, উচ্চ তাপমাত্রা যদি থাকে, পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব, যদি বাতাস চলাচলের অভাব থাকে, পর্যাপ্ত আলোর অভাব, কিসের অভাব? আলোর অভাব। ধরো লাইট লাইটের আলো অনেক কম, ধুলাবালির কারণে একজন কর্মী নানা রকম রোগে আক্রান্ত হতে পারে। যেমন দৃষ্টিশক্তি কমে যেতে পারে, দৃষ্টিশক্তিতে বুঝে যে চোখের যে পাওয়ার, শ্রবণ শক্তিতে বুঝে কানের, ফুসফুস সংক্রান্ত রোগ, যক্ষা হইতে পারে, শ্বাসনালীর প্রদাহ হইতে পারে, শ্বাসনালীর রোগগুলো হইতে পারে। তো এখন এটা হচ্ছে তিন তিন পৃষ্ঠা, পেজ নাম্বার 3। এখন আমরা 4 নম্বর পৃষ্ঠায় যাব। 4 নম্বর পৃষ্ঠায় যাব। এটা 4 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ, ধরা যায় 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠা। এবং হচ্ছে ওইখানে একটা কারণ পড়ছি আমরা, এখন হচ্ছে 2 নম্বর কারণটা পড়বো, কর্মী সংক্রান্ত। কর্মী সংক্রান্ত প্রয়োজনীয় দক্ষতার অভাব, কিসের অভাব? কর্মীদের কারণে যে রোগগুলো হইতে পারে। প্রয়োজনীয় দক্ষতা, ধরো দক্ষতা বলতে এখানে বুঝেছে যে কাজগুলা পারার কথা, যে কাজগুলা সে করতে পারার কথা। নির্দেশিকা সংক্রান্ত জ্ঞানের অভাব, মানে ধরো হচ্ছে তুমি একটা প্রতিষ্ঠানে বা তুমি একটা রুমে কাজ করতেছো, বা তুমি যে ওয়ার্কশপে কাজ করতেছো, সেখানে যে যে নিয়মগুলা দেওয়া আছে যে এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না, এখন ওই যে নির্দেশিকা, এই যে নিয়মের যে তালিকা বা নিয়মের সময়, এই জ্ঞান এইটা সে জানে না, বা এখানে তার সে জানলেও কম জানে, জ্ঞানের অভাব। বয়স ও দৈহিক সামর্থ্যের অভাবেও নানা রকম অসুস্থতার দিকে দেখা দিতে পারে। ধরো বয়স কম, দৈহিক মানে শারীরিকভাবে সামর্থ্য বা সামর্থ্য কম, শক্তি কম, এরকম নানা রকম অসুস্থতা দেখা দিতে পারে। ধরো ছোট বড় যদি হয়ে যায়, বা বয়স্ক মানুষ, তো ওনার তো মানে ওই পরিমাণ শক্তি সামর্থ্য থাকবে না, স্বাভাবিক। তো মানসিক অসুস্থতা, ধরো একটা মানুষ কি মানসিক ভাবে অসুস্থ,
কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা বা সহকর্মীদের আচার-আচরণ বৈষম্য, চাকরির অনিশ্চয়তা, অতিরিক্ত কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা, অকারণে হয়রানি, নির্যাতন ইত্যাদি একজন কর্মীর উপর বিরূপ প্রভাব বিস্তার করে। বিরূপ মানে খারাপ প্রভাব বিস্তার করে বা তার কর্মক্ষেত্রে উৎসাহ ও উৎসাহ মানে যে কাজ করার যে ইচ্ছাটা এটা কমায় দেয়। উদ্দীপনা মানে এই উৎসাহ উদ্দীপনা ইচ্ছাটা আর কি কমায় দেয়, আনন্দটা কমায় দেয় এবং কাজের সাথে নিজেকে মানিয়ে নিতে বাধা সৃষ্টি করে। এবং কাজের সাথে যে একটা লোক অভ্যস্ত হয়ে যাবে এটা কি করে বাধা সৃষ্টি করে। এই সমস্যাগুলো পরে ধীরে ধীরে একসময় মানসিকভাবে কি হয় অসুস্থ হয়ে পড়ে। তো এই যে এখানে তো দেখো কয়েকটা কারণ বলছে। আচার আচরণ, সহকর্মীদের আচরণ, তুমি একজন যেখানে কাজ করতে তোমার পাশে যে আরেকজন কাজ করে এর আচরণ ভালো না, তোমার প্রতি খারাপ আচরণ করে, তাহলে তো তুমি এখানে ভালো থাকতে পারবে না। বৈষম্য, ধরো তারে দুপুরে খাবার দিল ভালো খাবার, তোমার দিল কম, বা তোমার ওরে টাকা বেশি দিল তোমার দিল কম, এই যে বৈষম্য এটা তো একটা পেইন। চাকরির অনিশ্চয়তা, ধরো চাকরিটা করতেছ তোমার কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় তোমার বাদ দিয়ে দিতে পারে, চাকরি থেকে বের করে দিতে পারে। অতিরিক্ত কাজের চাপ, ধরো কাজ মানে অফিস টাইম এসে ধরো 5টায় শেষ হবো কিন্তু এখন কাজ রয়ে গেছে অনেক, তোমার 7টা 8টা পর্যন্ত কাজ করাইতেছে, অতিরিক্ত কাজ করাইতেছে। দীর্ঘ কর্মঘণ্টা, অনেক কর্মঘণ্টা তো মনে হচ্ছে যে যতক্ষণ তুমি কাজ করো, 6 ঘন্টা তুমি কাজ করো, এটা কর্মঘণ্টা বলা হয়। দীর্ঘ কর্মঘণ্টা, অনেক অনেক ঘন্টা তুমি কাজ করছো, ধরো 15-16 ঘন্টা তুমি প্রতিদিন কাজ করো। অকারণে হয়রানি, ধরো তোমার বেতন আনতে গেছো, তোমার বোধাই তোমার ঘুরাইতেছে, কাহিনী করতেছে। অকারণে হয়রানি, এটা শুধু বেতনের ক্ষেত্রে নয়, এটা শুধু একটা উদাহরণ দিচ্ছি। ধরো কাজের ক্ষেত্রে তো বিভিন্ন হয়রানি আছে না, বিভিন্ন জ্বালা যন্ত্রণা আছে, নির্যাতন ইত্যাদি উপর বিরূপ প্রভাব বিস্তার করে। এটা তো পল্লবী, এটা হয়েছে সমস্যাগুলো। তারপরে দেখো আমরা স্বাস্থ্য 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 ও নিরাপত্তার ক্ষেত্রে শ্রম বিধিসমূহ। স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্যের ভিতরে দুইটাই আছে, কিন্তু নিরাপত্তা মানে তোমার যে নিরাপত্তাটার ক্ষেত্র বা ক্ষেত্র মানে তোমার জায়গা, মানে তোমার নিরাপত্তার যে জায়গাটা, এখানে শ্রম বা তুমি যে পরিশ্রম করবা এইটার একটা নিয়ম আছে, বিধিসমূহ বা নিয়মসমূহ আছে বা নিয়ম কানুন আছে। স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে শ্রম বিধি সমূহ, ঠিক আছে। স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে কি তুমি যে শ্রম দাও, তুমি যে পরিশ্রমটা করো, এটার একটা নিয়ম আছে, বিধিসমূহ আছে। প্রত্যেক প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং কোনো নর্দমা পয়ঃবর্জ্য, ধরো যে তোমার এই তুমি বলো বিভিন্ন কোম্পানি যে 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 ডাস্টবিনে যে ময়লাগুলো থাকে, ধরো যে পানি বা বিভিন্ন সমস্যা, বিভিন্ন জিনিসগুলো যে মিশে তোমার যে ড্রেনে যায়, এটা বলছে পয়ঃবর্জ্য। বা ধরো একটা কোম্পানির যতগুলো ময়লা আছে এটা বুঝেছি নর্দমা পয়ঃবর্জ্য, বা অন্য কোনো জঞ্জাল হতে সৃষ্ট। জঞ্জাল মানে কোনো একটা মানে ধরো অনেকগুলা জিনিস মানে যেগুলো নষ্ট জিনিস একসাথে থাকা, এটা বুঝেছি আর কি। জঞ্জাল শব্দটা তো বুঝে, ধরো যে অনেকগুলা নষ্ট জিনিস একসাথে রেখে দিছে, আর এই বলে না মানুষ, আর এই কোম্পানি কি খারাপ, এইখানে ময়লা ওইখানে ময়লা, জঞ্জাল পরিবেশ ভালো লাগে না। সৃষ্ট দূষিত বাষ্প মুক্ত রাখতে হবে। এবং বিশেষ করে এই শব্দটা ব্যবহার করে কিন্তু তারা কি করছে, এই যে কটা রুলস দিছে। 4 নম্বর বলছে কি যে প্রতিষ্ঠানের যে ফ্লোর আছে, কর্মকক্ষ, যে রুম যেটা আছে, কর্মকক্ষ, সিঁড়ি, যাতায়াতের পদ্ধতি প্রতিদিন ঝাড়ু দিয়ে ময়লা ও আবর্জনা ঢাকনা দেওয়া, বাক্সে অপসারণ করতে হবে। ঢাকনা দেওয়া বাক্সে, ধরো কিছু কিছু ডাস্টবিন আছে এইগুলোর উপর কি ঢাকনা দেওয়া থাকে, তো ওই সব ঢাকনা দেওয়া বাক্সে কি করতে হবে, ময়লাগুলো রাইখা ঢাকনা দিয়ে রাখতে হবে, অপসারণ করতে হবে। এবং এইভাবে কি করতে হবে, এখান থেকে নিয়ে যেতে হবে, এখান থেকে ফেলে দিতে হবে, বা অপসারণ করা, এখান থেকে দূরে নিয়ে যাওয়া, অন্য কোথাও নিয়ে যাওয়া, যাতে উক্ত আবর্জনা দুর্গন্ধ বা জীবাণু বিস্তার করতে না পারে। এটা তো বুঝছোই। ধাতব পদার্থ বুঝছোই, যে লোহা জাতীয় যে পদার্থগুলো আছে যেগুলো দিয়ে তোমার হচ্ছে অংশে কাজ করে বা কোম্পানিতে কাজ করে। উৎকট গন্ধময় আবর্জনা, যেগুলো বেশি গন্ধ মানে খারাপ গন্ধ দেয়। আর রাসায়নিক শব্দটা বুঝেছি, ধরো কেমিক্যাল জাতীয় যে ওষুধগুলো নষ্ট হয়ে গেছে, বা বিভিন্ন একটা জিনিস রং ধরো মিলাইতেছে, রংটা উল্টা মিলাইছে,
এখন তারা যে রঙে মূলত কাজটা করতো এই রংটা আসে নাই, তাহলে এই রংগুলো কি করবে, হয়তো বা ফালাই দিবে অথবা অন্য কোথাও ব্যবহার করবে। বা রাসায়নিক বা রসায়ন জাতীয় যেই মানে পানি টানি বা যে যেই কাজগুলো আছে বা যেই ময়লাগুলা, কাপড়ের একটা কড়ি এটা হচ্ছে একটা ময়লা, আর একটা ধরো ওষুধের একটা বা রঙের একটা জিনিস নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে একটা রাসায়নিক আবর্জনা। মানে আলাদা আলাদা বলছে, ধরো এখন এখানে একটা লোহার খুঁটি বা লোহার বা ধাতব কোনো পদার্থ, তাহলে ধাতব পদার্থ। তো রাসায়নিক আবর্জনা ও মেডিকেল আবর্জনা, মেডিকেল আবর্জনা ধরো বলতে কি মেডিসিন, বিভিন্ন কাপড় চোপড়, বিভিন্ন ময়লা জিনিস, বিভিন্ন যেগুলো আছে আর কি, যেটা মেডিকেল আবর্জনা বলা হয়েছে বা মেডিকেল শব্দটা ব্যবহার করছে ভিন্ন ভিন্ন বক্সে প্রতিদিন। এখন মেডিকেল রাসায়নিক আবর্জনা কি তোমার যে কাপড়ের যে ময়লা টয়লা আছে ওইটার সাথে কি রাসায়নিক আবর্জনা পালাইতে মানে ফালানো যাবে? যাবে না। সেজন্য বলছে যে ভিন্ন ভিন্ন বক্সে, মেডিকেলের জন্য একটা বক্স, রাসায়নের জন্য একটা বক্স, আর যে ধাতু পদার্থের জন্য একটা বক্স, এরকম বলছে। প্রতিদিন নিয়মিত অপসারণ করতে হবে, প্রতিদিন কি করতে হবে? ফালাইতে হবে, ঠিক আছে। তারপর এই যে খ নাম্বার হচ্ছে প্রত্যেক কর্মক্ষেত্রে মেজি, মেজি মানে প্রত্যেক ফ্লোর আর কি, ফ্লোর, ঠিক আছে। ফ্লোর আমরা যেখানে পা দিই যে ফ্লোরটা, সপ্তাহে অন্তত একদিন অবস্থা বেঁধে, মানে অবস্থা বেঁধে এবং কাজের প্রকৃতি বেঁধে এই যে পানি দ্বারা ধুতে হবে। এখানে কি বলছে? এখানে বলছে যে অবস্থা বেঁধে, ধরো এমন একটা কাজ করে যেটা ধরো 3 দিন 4 দিন পর পর ধুইতেই হবে, ধুইতে হবে। ধরো এমন একটা কাজ, যে কাজের প্রকৃতি, প্রকৃতি মানে কি কাজের ধরন, প্রকৃতি মানে এর ধরন, যে এটা কি কাজটা করতেছে। এখন ধরো এখানে এমন একটা কাজ করে যেটা প্রতিদিনের ময়লা, তাহলে 2 দিন 2 3 দিন পরে পরে ধুইতে হবে। আর একটা ধরো যে এখানে কাপড়ের কাজ করে বা একটা ভালো কোনো কিছু কাজ করে যেটা অনেকদিন পরে ধুইলে সমস্যা নেই, বা তারপরে বলছে যে 1 সপ্তাহ পরে পরে ধুইতে হবে, এটা বলছে। যদি বেশি ইম্পর্টেন্ট হয়, বেশি ময়লা হয়, তাহলে 2 দিন 3 দিন পরে পরে ধুইতে হবে। মেয়েদেরকে পানি দ্বারা ধুতে হবে এবং প্রয়োজনে ধোয়ার কাজে কি করতে হবে? জীবাণুনাশক, কি জীবাণুনাশক যে ইয়াগুলো আছে, স্প্রে গুলো আছে বা বিভিন্ন যে ওষুধগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে। অবস্থা ভেদে জীবাণুনাশক ব্যবহার করে ভিজা কাপড় দ্বারা মেজে ধুয়ে দিতে হবে। ভিজা কাপড় দ্বারা কি মেজেটা মুছে দিতে হবে বা ধুইতে হবে, ঠিক আছে, এটা বলছে। আমার গ নম্বর বলছে যে ক্ষেত্রে, যে ক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়া, যে কিভাবে উৎপাদন করতে চাই, যে প্রক্রিয়া মানে একটা সিস্টেম বা নীতি বলা যায়, যেভাবে উৎপাদনটা করতেছে যে সিস্টেমে, কারণে উৎপাদন প্রক্রিয়ার কারণে কোনো মেঝে এমন ভাবে ভিজে যায় যে এর জন্য পানি নিষ্কাশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা করতে হবে। বলছে যে এখন ধরো তুমি এখানে প্যান্ট ধুইতে হয় বা প্যান্টের কোনো একটা কাপড় দিতে, বা ধরো মেকানিক্যাল ওয়ার্কশপ, তো এখানে ধরো ওয়ার্কশপের নিয়ে যতগুলা বিষয় আছে এখানে সবগুলো বিষয় মানে দেখতে হবে বা পড়তে হবে। তো ধরো এখন তুমি এখানে এই ডিপার্টমেন্টটা বা এই রুমে শুধুমাত্র ফ্যান দেওয়া হয়, তাহলে কি এখানে একটা নালা করে দিতে হবে বা পানিটা যাতে এই রুম থেকে সুন্দরভাবে চলে যায় একটা ব্যবস্থা রাখতে হবে, তাই না? পাইপ টাইপ দিয়ে যেভাবে রাখে আর কি, প্রয়োজনে সেক্ষেত্রে পানি নিষ্কাশনের বা পানি চলে যাওয়ার কি উপযুক্ত ব্যবস্থা করতে হবে। এই যে এখানে বলছে যে উক্ত মেঝে অবশ্যই অবেদ্য পদার্থ দ্বারা নির্মিত হতে হবে। অবৈধ পদার্থ যেই পদার্থগুলা কি করা যায় না, তোমার হচ্ছে কি ব্যাথ করা যায় না, মানে ক্রস করা যায় না। ব্যাথ করা মানে যে একটা জায়গা থেকে আরেকটা যাওয়া, এটা হচ্ছে তোমার সহজ ভাষায় কেমনে বলি, ধরো একটা লাইট দিছো এই দেওয়াল থেকে ওই দেওয়ালে যায় না, কিন্তু একটা গ্লাস থাকলে এখান থেকে যদি লাইট দিলে, ধরো লাইট মারছো একটা গ্লাস সামনে, এটা কি করবে? ওই পারে আবার চলে যাবে। আবার কিছু কিছু ধরো গ্লাস আছে যেখানে লাইট দিছো ওই পারে যাবে না, ওই লাইটটা আবার তোমার কি তোমার দিকে ফিরে আসবে। যেটা তোমার দিকে ফিরে আসতেছে এটা অবৈধ, এটা আর কি লাইটটা যাইতেছে না। আর যেটা ব্যাদ করে এটা তো চলে যেতেছে, ওইটাই বুঝেছি আর কি। তো এইটা এখানে গ্লাসটা তো হচ্ছে উদাহরণ দিয়েছি, আর হচ্ছে এইখানে হচ্ছে মূলত যে বুঝেছি কি মেঝে ফ্লোরটা, হ্যাঁ, অবৈধ পদার্থ দ্বারা নির্মিত হতে হবে। আচ্ছা, তারপর বলছে যে উক্ত মেঝের যে এই যে উক্ত ফ্লোরের নির্মাণ কৌশল ঢালু বিশিষ্ট এবং উপযুক্ত নিষ্কাশন পানি নালার মাধ্যমে কারখানার মূল নর্দমা মানে মূল ড্রেন আর কি ব্যবস্থার সাথে কি থাকতে হবে? সংযুক্ত থাকতে হবে, যাতে নিষ্কাশিত পানি মানে যাতে যে পানিটা মানে ময়লা পানি এটা নিষ্কাশিত পানি অথবা কোনো তরল পদার্থ মেঝেতে জমে থাকতে না পারে। তারপর দেখো গ নাম্বার কি বলছে? প্রতিষ্ঠানের সকল অভ্যন্তরীণ দেওয়াল, প্রতিষ্ঠানের সকল ভিতরে যে দেওয়ালগুলো আছে পার্টিশন, তার পার্টিশন যদি দেওয়া থাকে, পার্টিশন যদি দেওয়া থাকে
পার্টিশন যদি দেওয়া থাকে, ছাদ, সিঁড়ি, যাতায়াত পথ। এখানে বলছি কি রং অথবা বার্নিশ করা থাকলে প্রতি 3 বছরে 3 বছর পর পর আর কি একবার রং করা বা বার্নিশ করতে হবে এটা বলছে। তারপর 2 নম্বর বলছে রং অথবা বার্নিশ করা এবং বহির্ভাগ মসৃণ হলে, বহির্ভাগ মানে যে ধরো একটা বিল্ডিং এর বাইরের যে দেওয়ালটা থাকে, বাইরের যে সাইডটা থাকে, প্রতি 14 মাসে অন্তত একবার পানি, ব্রাশ ও ডিটারজেন্ট দ্বারা কি করতে হবে, ডিটারজেন্ট তো বুঝো যে হুইল পাউডার জাতীয় যে জিনিসগুলো আছে, হুইল পাউডারে কিন্তু ডিটারজেন্ট বলা হয়। হুইল পাউডার হচ্ছে একটা কোম্পানির একটা নাম যে এটা দিছে। ফার্স্ট ওয়াশ এটা একটা কোম্পানির নাম, কিন্তু এই যে আমরা যে পাউডারটা ব্যবহার করি কাপড় ধোয়ার জন্য, এটা কি বলা হয়, ডিটারজেন্ট বলা হয়। দ্বারা ঘষে পরিষ্কার করতে হবে। তারপর তারপর হচ্ছে অন্যান্য ক্ষেত্রে প্রতি 14 মাসে অন্তত একবার রং করতে হবে, বা অন্য যে বিষয়গুলো আছে ওইগুলা বা দেওয়াল আছে ওইগুলাতে কি করতে হবে, 14 মাসে একবার রং করতে হবে। তারপরে বলছে যে উক্ত কার্যক্রমের যাবতীয় রেকর্ড সমূহ নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখতে হবে। মানে এই যে কাজগুলো 14 মাস পর পর করতেছে, বা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, কবে করছে আবার কবে করবে, এগুলা ডিট সহকারে কোন কোন কাজ করছে এটা কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। মানে একটা ডায়েরিতে লিখে রাখতে হবে বা রেজিস্টার করতে হবে। রেজিস্টার করা মানে লিপিবদ্ধ করা। আপনার রেজিস্টার মানে হচ্ছে যেই খাতাটায় তোমার এইগুলা লিপিবদ্ধ করা বা লিখে রাখে আর কি, তো ওইটারে রেজিস্টার বলা হচ্ছে, রেজিস্টার বলেন। তো এখানে বলছে যে তোমার কর্মক্ষেত্রে কি করতে হবে, ধরো আচ্ছা ঠিক আছে, চার্জার আছে সমস্যা নাই। কর্মক্ষেত্রে বায়ু চলাচল ও তাপমাত্রা, কর্মক্ষেত্রে কি বায়ু চলাচল ও তাপমাত্রা, ঠিক আছে। যে তুমি কর্মক্ষেত্র মানে তুমি যেখানে কাজ করো সেখানে কি বাতাস চলাচল এবং কি সেখানে তাপমাত্রা। তো এখন তো যে পরিবেশ ধরো একটু ভালো কোম্পানি হলে কি তোমার এসি টেসি থাকে আর কি, আর যে নর্মাল যে গার্মেন্টস গুলোতে মানুষ কাজ করে, হ্যাঁ, কম মূল্যে বা কাজ করে, তাদের সেখানে তো ফ্যান দিয়ে রাখে, সেখানে তো আর হচ্ছে এসি দেয় না। এসিটা দেয় একটু ভালো কোম্পানি ভালো পোস্টে চাকরি করলে সেইখানে তোমার হচ্ছে এসিটা থাকে বা বাতাস চলাচলের ব্যবস্থাটা। আচ্ছা যাই হোক, এখানে আমরা পরে আসি। তো প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকক্ষে নির্মল বায়ু প্রবাহের জন্য, মানে নির্মল মানে ভালো বাতাস আর কি, প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকক্ষে নির্মল বায়ু প্রবাহের জন্য পর্যাপ্ত বায়ু চলাচল ব্যবস্থা রাখতে হবে। মানে হচ্ছে পর্যাপ্ত কি রাখতে হবে, দরজা জানালা খোলা, মানে জানালা এমন ভাবে রাখতে হবে যে পর্যাপ্ত কি আসে, বাতাস আসে। অনেক বড় রুম, শুধু 2টা জানালা তাহলে তো হবে না, 2টা জানালা দেওয়া কতটুকু বাতাস ঢুকবো, মানে যাতে যতটুকু জায়গা ওই পরিমাপ অনুযায়ী ওই অনুপাত অনুযায়ী যাতে কি থাকে, দরজা জানালা গুলো থাকে, যাতে পর্যাপ্ত আলো বাতাস আসে। প্রত্যেক কক্ষে তাপমাত্রা সহনীয় বজায় রাখতে হবে। তাপমাত্রা কি রাখতে হবে, সহনীয় পর্যায়ে। এখন একটা রুমে অনেক বেশি তাপ, ধরো এখানে একটা মেশিন চলতেছে, যেখান থেকে তাপ উৎপন্ন হইতেছে বা এই রুমের বাতাস গরম হয়ে গেছে, তো এখানে তুমি থাকবে কেমনে। তো এটা কি বলছে যে সহনীয় পর্যায়ে, যাতে মানুষ একটা মানুষ কি হতে পারে, সহ্য করতে পারে। এবং প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকক্ষে নির্মল বায়ু প্রবাহের সুবিধার্থে পর্যাপ্ত সংখ্যক বিপরীতমুখী জানালার ব্যবস্থা রাখতে হবে। বিপরীতমুখী জানালা বলতে বুঝেছি তোমার যেই জানালা দিয়ে কি করে বাতাস ঢোকে, তো এটাই বুঝেছি বিপরীতমুখী কি থাকতে হবে, জানালার ব্যবস্থা থাকতে হবে। মানে দুই দিক দিয়ে যদি জানালা থাকে তাহলে কি একদিকে বাতাস ঢুকবে আরেক দিক দিয়ে চলে যাবে। তবে শর্ত থাকে যে যেখানে ভেন্টিলেটরের ব্যবস্থা রাখা সম্ভব নয় সেখানে নিষ্কাশন পাখা স্থাপন করা যাবে। নিষ্কাশন পাখা, যে ধরো একজিস্ট ফ্যান আছে, যেই ফ্যানগুলা ধরো হচ্ছে রুমে লাগালে রুমের বাতাস টাইনে ভিতরে নিয়ে যায়, মানে বাইরে নিয়ে যায়। ভেন্টিলেটর হচ্ছে মানে ধরো বিভিন্ন রুমে দেখবে যে উপরে হালকা একটু ফাঁকা থাকে, গ্যাপ থাকে, হ্যাঁ, ওইটার ভেন্টিলেটর বলছে। উম, যদি ভেন্টিলেটর ব্যবস্থা না থাকে তাহলে কি করতে হবে, নিষ্কাশন বা এক্সিস্ট ফ্যান লাগাইতে হবে, যাতে হচ্ছে ভিতরের বাতাসটা কি বাইরে টাইনে নিয়ে যায়, যাতে সেখানে কর্মীগণ মোটামুটি আরামে কাজ করতে পারেন, যাতে কর্মীগণের স্বাস্থ্যহানি কি হয়, রোধ হয়, এই যে রোধ হয়, হ্যাঁ। আচ্ছা এটা আমরা পাঁচ নম্বর পৃষ্ঠায় যাই, যাতে কর্মীগণের কি স্বাস্থ্যহানি রোধ হয়। আমরা এই যে এটা 5 নম্বর, তারপর হচ্ছে এই যে এটা ওই যে কল, তারপর এটা জুম করে নিই, হ্যাঁ। এই যে বলছে যে কি
রোধ হয়। হ্যাঁ, আরো শর্ত থাকে যে কর্মক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকলে বায়ু চলাচলের উক্ত ব্যবস্থা প্রয়োজন হবে না। যদি তোমার এসি থাকে, শীতাতপ নিয়ন্ত্রিত মানে কি, শীতাতপ নিয়ন্ত্রণ মানে এসি, শীতাতপ শব্দটা কি, এসি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, শীতাতপ হচ্ছে এসি যদি থাকে তাহলে দরজা জানালা তেমন প্রয়োজন নেই, কারণ ওইটাই একটা দিয়ে বাতাস টানে আর একটা দিয়ে ঠান্ডা বাতাস দেয়, এসি ব্যবস্থার প্রয়োজন হবে না। প্রত্যেক কর্মকক্ষে অন্তত একটি তাপ পরিমাপের যন্ত্র, থার্মোমিটার, থার্মোমিটার মানে হচ্ছে যেটাতে তাপ পরিমাপ করা হয়, যে এখানে কত ডিগ্রি সেলসিয়াস আছে বা কত ফারেনহাইট আছে। হ্যাঁ, এটা তাপ পরিমাপ করে সচল অবস্থায় রাখতে হবে এবং এটি যথাযথ মানসম্পন্ন হতে হবে এবং কর্মক্ষেত্রের দেওয়ালে দৃশ্যমান স্থানে স্থাপন করতে হবে। এটি যথাযথ মানসম্পন্ন হতে হবে এবং হচ্ছে কর্মক্ষেত্রের দেওয়ালের দৃশ্যমান স্থানে রাখতে হবে, মানে যেখানে রাখলে কি দেখা যায় প্রয়োজনীয় কক্ষের দেওয়াল এবং ছাদ এমনভাবে তৈরি করতে হবে যাতে তাপমাত্রা কি না হয়, বৃদ্ধি না পায়। বলছে যে দেওয়াল এবং হচ্ছে ছাদ এমন ডিজাইন করতে হবে যাতে কি তাপমাত্রা যাতে বেশি বৃদ্ধি না পায়, মানে কম তাপমাত্রা থাকে, এমন ভাবে বিল্ডিং এর ডিজাইন বা দেওয়ালের ডিজাইন বা ছাদের ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে যে এখানে কর্মীর সংখ্যা, এখন ধরো হচ্ছে রুম একটা ছোট, এখন এখানে কর্মী দেওয়া আছে বেশি, হ্যাঁ, যেখানে 5 জন কাজ করার কথা সেখানে 10 জন দেওয়া রাখছে একটা রুমে, তাহলে তো এখানে সমস্যা। এটা হচ্ছে এই জন্য হচ্ছে কর্মীর সংখ্যা। কর্মীর সংখ্যা, প্রতিষ্ঠানের কোনো কর্মকক্ষে কর্মরত শ্রমিকগণের স্বাস্থ্যহানি হয়, কি বলছেন, কর্মকক্ষে কর্মরত শ্রমিকগণের স্বাস্থ্যহানি হয় এই প্রকার অতিরিক্ত কর্মী একসাথে করা যাবে না, কি করা যাবে না, অতিরিক্ত এক প্রকার অতিরিক্ত কর্মী একসাথে করা যাবে না, যেখানে কি বেশি শ্রমিক তার কারণে কি হয়, স্বাস্থ্যহানি হয় বা স্বাস্থ্যের ক্ষতি, স্বাস্থ্যহানি হয় বা স্বাস্থ্য ক্ষতি হয়, ঠিক আছে। তারপর হচ্ছে প্রত্যেকটি কক্ষে কর্মরত প্রত্যেক শ্রমিকের জন্য অন্তত 9.5 কিউবিক মিটার পরিমাণ জায়গার ব্যবস্থা করতে হবে। প্রতিটা শ্রমিকের জন্য কতটুকু জায়গা প্রয়োজন, 9.5 কিউবিক মিটার, হ্যাঁ, কিউবিক মিটার। কোনো ঘরের উচ্চতা মেঝে হতে হবে 4.25 মিটারের অধিক হলে এটি বিবেচনা আনা হবে না। আচ্ছা, যদি উচ্চতা বেশি হয় তাহলে এটা এই জায়গার তেমন একটা মানে এইটার হিসাব এখানে আসবে না, যদি উচ্চতা বেশি হয়, মানে দেওয়ার ছাদের উচ্চতা যদি বেশি হয়। তারপর বলছে যদি প্রধান পরিদর্শক লিখিত আদেশ দ্বারা, এখানে তো বুঝতে পারছে যে প্রতিটা কক্ষে প্রত্যেক শ্রমিকের জন্য অন্তত এটা এই 9.5 কিলোমিটার জায়গা প্রয়োজন। আর যদি ছাদ অনেক উঁচুতে হয়, যেটা 4.25 মিটারের অধিক, যেটা বেশি, সেক্ষেত্রে এই হিসাব আসবে না। আর যদি 4.25 মিটারের নিচে অথবা সমান হয় তাহলে এটা হিসাব আসবে। 9.5 কিলোমিটার জায়গাটা একজন শ্রমিকের জন্য লাগবেই। যদি প্রধান পরিদর্শক লিখিত আদেশ দ্বারা কোনো মালিককে অনুরোধ করে তাহলে প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মকক্ষে সর্বোচ্চ কতজন লোক কাজ করতে পারবেন সে সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা একটি নোটিশ বোর্ডে দিতে হবে। বলছে যে এই একটা প্রতিষ্ঠানে কতজন কাজ করতে পারবে বা একটা রুমে কতজন কাজ করতে পারবে, এটা কি করতে হবে, নোটিশ বোর্ড, যেখানে নোটিশ গুলো দেওয়া হয় ওইখানে কি করতে হবে, দিয়ে টাঙ্গায় দিতে হবে বা নোটিশ বোর্ডে দিতে হবে। প্রধান, যদি বলছে যদি প্রধান পরিদর্শক, যিনি সুপারভাইজার বা যিনি ধরো কোম্পানিটা দেখে যে হ্যাঁ কোম্পানির কাজগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে ওনার উনি যদি আদেশ দেয় তাহলে কি করতে হবে, প্রতিষ্ঠানের যে মালিক আছে ওনাকে এটা করতে হবে, বোর্ডে টাঙ্গায় দিতে হবে। প্রধান পরিদর্শক লিখিত আদেশ দ্বারা প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অনুমতি দিতে পারবেন যদি তিনি এই মর্মে সন্তুষ্ট হন যে তাদের কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যের প্রয়োজনে এই বিধান মানার প্রয়োজন নেই। প্রধান পরিদর্শক লিখিত আদেশ দ্বারা কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অনুমতি দিতে পারবেন। প্রধান পরিদর্শক বলতে গেলে তোমার যে অডিট থাকে না, যে একটা কোম্পানিতে ধরো একটা 5 জন বা 6 জন আছে যারা হচ্ছে ওই কোম্পানির সবগুলা কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা বা সবকিছু ঠিক আছে কিনা, তারা যদি আদেশ দেয় তাহলে কি করতে হবে, প্রতিষ্ঠানের কর্মকক্ষ যেখানে যে রুমটারে কি করতে হবে, মানে যদি বলে যে ঠিক আছে তাহলে ঠিক, আর যদি বলে যে না ঠিক নেই তাহলে ওই ব্যবস্থা, যে উপরে যে ব্যবস্থাগুলো আছে এগুলো করতে হবে, স্বাস্থ্যের প্রয়োজনে এই বিধান মানার প্রয়োজনে। যদি তারা যদি বলে যে না এটা ঠিক আছে সমস্যা নেই তাহলে বিধান মানতে হবে না বা নিয়ম মানতে হবে না। আর যদি দেখা যায়
সবকিছুই ঠিক, কোনো কিছু ঠিক নেই, তাহলে তো নিয়ম মানতে হবে। আর যদি সব নিয়ম ঠিক আছে, তাহলে তো তারা তো আর নতুন করে নিয়ম দিবে না, এটাই বুঝেছে। তারপর হচ্ছে আলুর ব্যবস্থা। আলুর ব্যবস্থা কি বলছে? আলুর ব্যবস্থা থাকতে হবে কোনো প্রতিষ্ঠানের প্রত্যেক অংশে। যেখানে শ্রমিকগণ কাজ করে বা যাতায়াত করেন, যথেষ্ট আলুর ব্যবস্থা করতে হবে। সেখানে কি পর্যাপ্ত আলু থাকতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠানে কর্মকক্ষ আলোকিত করার জন্য ব্যবহৃত সকল কাচের জানালা এবং ছাদে বসানো জানালা সমূহের উভয় পার্শ্ব পরিষ্কার রাখতে হবে। ছাদে জানালা বসানো, এটা মানে একটু বুঝতে অসুবিধা হবে। ছাদে হচ্ছে তোমার অনেক সময় যে টিন থাকে না, যেগুলো হচ্ছে কাঁচের মতো দেখতে, বা বিভিন্ন গ্লাস থাকে, গ্লাস না মানে প্লাস্টিকের গ্লাস থাকে, যেগুলা মানে দুই দিক থেকে দেখা যায়। তো ওইগুলো যদি ব্যবহার করে ছাদে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপর হচ্ছে প্রত্যেক প্রতিষ্ঠানে কোনো স্বচ্ছ পদার্থ বা বাতি হতে বিচ্ছুরিত বা প্রতিফলিত আলোকচ্ছটা বা আলোটা অথবা কোনো শ্রমিকের চোখের উপর চাপ পড়তে পারে বা দুর্ঘটনার ঝুঁকি থাকতে পারে, এরকম কোনো ছায়া সৃষ্টি বা আলো যাতে রিফ্লেক্ট না করে প্রতিরোধ করার জন্য কার্যকর ব্যবস্থা থাকতে হবে। ধরো হচ্ছে বলছে যে একটা লাইট দিছো, এই লাইটটা তোমার চোখে বারে বারে লাগে, ধরো ওই পাশে যে গ্লাস দেওয়া, ওই গ্লাসে যায় আলোটা লাগার পর আবার ওইটা রিপিট করে তোমার চোখে লাগে, বা রিফ্লেক্ট বলে, এটা রিফ্লেক্ট প্রতিফলিত বলে। বা যে আলোর যে সিস্টেমটা থাকবে বা লাইটিং যে সিস্টেমটা থাকবে, যেটা এটা এমন ভাবে থাকবে যাতে আলোটা কি মানুষের চোখে না পড়ে বা কাজে যাতে সমস্যা না হয়, ওইটাই বলছে। এমন ভাবে লাইটিংটা থাকতে হবে বা আলোর সিস্টেমটা, আলোর ব্যবস্থাটা থাকতে হবে যাতে কোনো সমস্যা না হয়। তারপর বলছে খাবার ব্যবস্থা। হ্যাঁ, খাবার পানির ব্যবস্থা কি বলছে? খাবারের পানির ব্যবস্থা। প্রত্যেক প্রতিষ্ঠানে কর্মরত সকল শ্রমিকের পান করার জন্য কোনো সুবিধাজনক স্থানে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করতে হবে। ধরো হচ্ছে যে পানির কল যে দিবে, এটা ভালো পানির কল দিতে হবে, বিশুদ্ধ পানির কল, এবং সুবিধা মতো জায়গায়, যেখানে চাইলে পানি পাওয়া যায় এরকম জায়গায় দিতে হবে। এবং এই যে পানিটা যে রক্ষণাবেক্ষণ হবে, সব জায়গায় আমাদের বাড়িতে যেভাবে ধরো একদম পানি তুলে নিয়ে তারপর খাই, তো বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তো আর এভাবে খাওয়ার সুযোগ নেই। একসাথে পানি তুলতে থাকে, তারপর এটা সব জায়গায় সাপ্লাই হইতে থাকে। তো এই যে পানিটা তুলতেছে, সাপ্লাই হইতেছে, এই যে একটা ট্যাঙ্কিতে রাখতেছে বা বড় ট্যাঙ্কি বা যেখানে পানিটা রাখে, তো ওইটা যে রাখার ব্যবস্থাটা বা যেখানে রাখতেছে, এটা যাতে ভালোভাবে রাখে, হ্যাঁ, স্বাস্থ্যসম্মত উপায়ে যাতে রাখে। তারপর হচ্ছে দেওয়া প্রত্যেক পানি সরবরাহের স্থানকে বাংলায় পান করার পানি, কথাগুলো স্পষ্টভাবে লিখে চিহ্নিত করতে হবে। মানে একটা তোমার কি করতে হবে, মানে উপরে একটা নোটিশ দিয়ে দিতে হবে বা একটা কাগজে লিখে দিতে হবে যে এটা বিশুদ্ধ পানি বা পান করার পানি, যাতে কর্মীরা সহজে বুঝে। তারপর যে সমস্ত প্রতিষ্ঠানে সাধারণত 250 জন বা ততোধিক শ্রমিক নিযুক্ত থাকেন, ততোধিক শ্রমিক নিযুক্ত থাকেন, যে সকল প্রতিষ্ঠানে কি থাকে, যে সকল প্রতিষ্ঠানে গ্রীষ্মকালে পান করার পানি ঠান্ডা করে সরবরাহ করার ব্যবস্থা করতে হবে। মানে যেসব প্রতিষ্ঠান, মানে যেসব যে সমস্ত প্রতিষ্ঠানে সাধারণত 250 জন বা ততোধিক শ্রমিক নিয়োজিত থাকেন, সেই সকল প্রতিষ্ঠানে, মানে যেখানে শ্রমিক অনেক বেশি বা পানি হচ্ছে কি গ্রীষ্মকাল বা গরমকালে পানি, গরম পানি দেওয়া খাওয়া যাবে না, ঠান্ডা পানি যাতে খাওয়া যায় সেই জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করতে হবে। বা সরবরাহ মানে শব্দটা বোঝায় মানে ব্যবস্থা, পানি সরবরাহ করা, মানে একটা জায়গায় মানে পানিটা যাতে থাকে এই সিস্টেমটা রাখা আর কি। তারপর হচ্ছে মাত্রাতিরিক্ত তাপ উদ্রেককারী যন্ত্রের, মাত্রাতিরিক্ত যেটা তাপ উদ্রেককারী যন্ত্রের, ধরো যেই যন্ত্রটা দ্বারা কি মাত্রাতিরিক্ত তাপ উৎপাদন হয় বা উদ্রেককারী বলছে, উৎপাদন বা উদ্রেককারী হয়, সন্নিকটে কাজ করার কারণে শ্রমিকের শরীরে পানি শূন্যতার সৃষ্টি হলে ওই সকল শ্রমিকের জন্য ওরাল রিহাইড্রেশন থেরাপি ব্যবস্থা করতে হবে। ধরো হচ্ছে একটা শ্রমিক একটা মেশিনের কাছে কাজ করে, কিন্তু ওইখানে অনেক গরম বাতাস বা অনেক গরম পরিবেশ তৈরি হয়, যার ফলে সে প্রচুর ঘামে। হ্যাঁ, যার ফলে তার কি দরকার? রিহাইড্রেশন, ওরাল রিহাইড্রেশন, মানে পানির যে থেরাপিটা বা পানি, এটা বুঝতেছি না, ওরাল রিহাইড্রেশন থেরাপি ব্যবস্থা করতে হবে। বা এটা বলছে যে এই পানি টানির বা ব্যবস্থাটা থাকতে হবে, বা মেডিকেল যদি থাকে তাহলে এইসব থেরাপি দিতে হবে আর কি। তারপর বলছে
শৌচাগার, শৌচাগার ও প্রক্ষালন কক্ষ, প্রক্ষালন কক্ষ, অষ্টম আর কি যে গোসলখানা এবং অষ্টম, হ্যাঁ প্রক্ষালন কক্ষ আছে, অষ্টম বুঝেছি। তো প্রত্যেক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকগণ কাজের সময় যাতে সহজে ব্যবহার করতে পারেন এর সুবিধাজনক স্থানে প্রয়োজনীয় সঙ্গে স্বাস্থ্য সম্মত শৌচাগার, শৌচাগার, ওয়াশরুম বা লেট্রিন, প্রক্ষালন কক্ষ সেম কথাই, প্রক্ষালন কক্ষের ব্যবস্থা থাকতে হবে। শৌচাগার মানে হচ্ছে গোসলখানা আর কি, না শৌচাগার হচ্ছে ওয়াশরুম, লেট্রিন, প্রক্ষালন কক্ষ ব্যবস্থা থাকতে হবে। আচ্ছা প্রক্ষালন কক্ষ হচ্ছে তোমার ইয়ে আর কি ওয়াশরুম, আসল জায়গা মানে হচ্ছে গোসলখানা। আচ্ছা এরে বুঝেছি আর কি, ব্যবস্থা থাকতে হবে। উক্ত শৌচাগার ও প্রক্ষালন কক্ষ পুরুষ এবং মহিলা আলাদা আলাদা থাকতে হবে, ঠিক আছে, আলাদা আলাদা থাকতে হবে। কোনো জন্য স্বতন্ত্রভাবে কি থাকতে হবে, স্বতন্ত্রভাবে মানে আলাদা আলাদা থাকতে হবে, স্বতন্ত্রভাবে এই শব্দটা দ্বারা কি বোঝায়, আলাদা আলাদা ব্যবস্থা করতে হবে শৌচাগার ও প্রক্ষালন কক্ষ। আচ্ছা তারপর হচ্ছে আমরা 5 পৃষ্ঠা পড়ছি, তারপরে যাই, তারপরে হচ্ছে কত 6 নম্বর পৃষ্ঠা যাই, সময় তো অনেক লাগতেছে। আচ্ছা এটা ইডিট টেনে নিলাম এই জন্য এটা এরকম আছে। শৌচাগার ও প্রক্ষালন কক্ষ পুরুষ মহিলা কর্মীদের জন্য স্বতন্ত্রভাবে ব্যবস্থা করতে হবে। উক্ত শৌচাগার ও প্রক্ষালন কক্ষ কারখানা মালিকের নিজ খরচে জীবাণুনাশক, জীবাণুদেরকে পরিষ্কার ব্যবহারের মাধ্যমে সবসময় পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। তারপর হচ্ছে আবর্জনা বক্স বা ডাস্টবিন, প্রতিটি প্রতিষ্ঠানে প্রতি 100 জন শ্রমিকের জন্য কি রাখতে হবে, একটি করে পৃথক আবর্জনা ও পিকদানি বক্স রাখতে হবে। পিকদানি হচ্ছে মানুষ পান গাছে পিক ফেলায় না ওইটা। তারপর হচ্ছে পিকদানি বালু ভর্তি থাকতে হবে, পিকদানিটা একদম কক বা তুতু যাই বলো, মানে এটা বালু ভর্তি থাকতে হবে যাতে হচ্ছে সহজে এটা পরিষ্কার করতে পারে। এবং এর উপর ব্লিচিং পাউডার থাকতে হবে, ব্লিচিং পাউডার হচ্ছে তোমার পরিষ্কার পরিচ্ছন্নের জন্য যেটা দেয় আর কি। আবর্জনা বক্স 5 থেকে 2 ঢাকনা সহ থাকতে হবে। আবর্জনা বক্স বা এটা ডাস্টবিনটা বোঝাই, এতে প্রতিদিন জমাকৃত আবর্জনা অপসারণ করতে হবে এবং ওই ক্ষেত্রে জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। তারপর হচ্ছে উক্ত পিকদানি আবর্জনা বক্সের মধ্যে দরজার সন্নিকটে স্থাপন করতে হবে, মানে কাছে স্থাপন করতে হবে। এটি এমন ভাবে স্থাপন করতে হবে যাতে দুর্গন্ধ না ছড়ায়, ময়লা আবর্জনা চোখে না পড়ে, মানে এমন জায়গায় দিতে হবে যাতে যাতে এটা কাছেও থাকে আবার দুর্গন্ধ যাতে না ছড়ায়, আবার কি যাতে চোখেও বেশি না পড়ে, মানে এমন একটু সাইডে দিতে হবে। কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে পিকদানি আবর্জনা বক্স ব্যতীত অন্য কোথাও থুতু বা আবর্জনা ফেলবে না এবং এই বিধান সম্পর্কে নোটিশ কারখানার ভিতরে নোটিশ কি দিতে হবে, কারখানার ভিতরে স্থানে সহজে দৃষ্টিগোচর হয়, সহজে কি দৃষ্টিগোচর মানে চোখে পড়ে এমন ভাবে টাঙিয়ে রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার পেশাগত নিরাপত্তা, হ্যাঁ পেশাগত নিরাপত্তা, তুমি যে চাকরি করো, চাকরি দিচ্ছে নিরাপত্তাটা, যে কোনো প্রতিকূল অবস্থা মানে কি বিপজ্জনক অবস্থাকে প্রতিরোধের মাধ্যমে নিরাপত্তার সাথে কাজ করে অকুপেশনাল সেফটি বা পেশাগত নিরাপত্তা বলে। হ্যাঁ ধরো তোমার এই কাজটা হঠাৎ করে চলে যাবে না, থাকবে, তোমার এই চাকরিটা থাকবে, এখন হঠাৎ করে চলে গেলে তো সমস্যা, বা নিরাপত্তা নেই, চাকরি সিকিউরিটি নেই, এটা অকুপেশনাল সেফটি। অকুপেশনাল শব্দ হচ্ছে পেশা বা চাকরি, হ্যাঁ তুমি কি কাজ করো ওইটা অকুপেশনাল। আর সেফটি শব্দ তো নিরাপত্তা, এটা জানোই। পেশাগত নিরাপত্তা 3 প্রকার, কত প্রকার, 3 প্রকার। এটা ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত যান্ত্রিক যন্ত্রপাতি ও মেশিনের নিরাপত্তা, কারখানার নিরাপত্তা। ব্যক্তিগত নিরাপত্তা তো বোঝেন, ব্যক্তিগতভাবে নিজের সুরক্ষা রাখা, যন্ত্রপাতি ও মেশিন যাতে নিরাপদ থাকে। কারখানা যাতে ধরো যে বিল্ডিং বা যে আনুষঙ্গিক যে পরিবেশটা আছে, তো সব বিষয়ে যাতে নিরাপত্তা থাকে আর কি, এটাই বুঝেছে। এখন তুমি এমন একটা প্রতিষ্ঠানে, এমন একটা বিল্ডিং এ কাজ করা বা এমন একটা
কোম্পানি চাকরি করা, যেখানে বিল্ডিং এর সমস্যা, বিল্ডিং ভেঙে দিতে পারে, বা টেম্পারেচার অনেক বেশি, গরম বেশি, বিভিন্ন সমস্যা, বা যন্ত্রপাতির সমস্যা থাকতে পারে বিভিন্ন। তো এই বিষয়গুলো সব যাতে কি নিরাপত্তা বলছে যে তুমি যেখানে চাকরি করো সেই এখানে কোম্পানি, যন্ত্রপাতি, তারপর কি বলছে যে কারখানা, মানে কোম্পানির যাতে নিরাপত্তা থাকে। তারপর দেখো এগুলো একটু ডিটেলস দিছে, তাহলে এত আলোচনা করার দরকার নেই। ব্যক্তিগত নিরাপত্তা, দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য যে সকল সাবধানতা মেনে চলা হয় তাই ব্যক্তিগত নিরাপত্তা। শিল্প কারখানায় কর্মীগণ ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম, নিরাপত্তার সরঞ্জাম মানে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম, সরঞ্জাম তো বোঝা যে যে ড্রেসগুলো আছে ব্যবহার করে থাকে। যন্ত্রপাতির নিরাপত্তা কি? যন্ত্রপাতি ও মেশিন নিরাপত্তা, যন্ত্রপাতি কোনো প্রকার ক্ষতি সাধন না করে কার্য সম্পন্ন করার কার্য সম্পন্ন করার পর বন্ধ করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় অথবা সঠিকভাবে সংরক্ষণ করে রাখা হয়। এই কর্মকুশলতায় এই যে কর্মকুশলতা শব্দটা হচ্ছে কি ধরো, কুশলতা হচ্ছে পদ্ধতি, হ্যাঁ, কর্ম পদ্ধতি বা ধরো যত্নপাতি করা, কর্ম কুশলতা বা এর কুশলতা বলতে দক্ষতা বুঝাইছে, বা সিস্টেম বুঝাইছে, নীতি বুঝাইছে, বা কর্মকুশলতায় যন্ত্রপাতি কি হয়, যন্ত্রপাতি মেশিনের নিরাপত্তা বিধান করে থাকে। যন্ত্রপাতি ও মেশিনের নিরাপত্তা পদ্ধতি, সঠিক নিয়মে মেশিন চালু করা, কাজ শেষে মেশিন অবশ্যই বন্ধ করা, কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই তিনটাই বলছে। এটা হচ্ছে আমরা 7 নম্বর পৃষ্ঠায় যাবো। এটা 6 নম্বর পৃষ্ঠা শেষ। এই 7 নম্বর পৃষ্ঠা। বলছেন কোন প্রকার গোলযোগ দেখা দিলে সাথে সাথে মেশিন বন্ধ করা এবং দ্রুত মেরামত করা। গোলযোগ বা সমস্যা দেখা দিলে বৈদ্যুতিক সংযোগ সময় মাঝে মাঝে পরীক্ষা করা ইত্যাদি। কারখানার নিরাপত্তা, সকল প্রকার দুর্ঘটনা হাত হতে অর্শককে রক্ষা করে অর্শক নিরাপত্তা বলে। প্রয়োজনীয় প্রোটেক্টিভ ডিভাইস, প্রোটেক্টিভ মানে সুরক্ষা করে যে জিনিসগুলা বা রক্ষা করে বা প্রতিরোধ করে, সমস্ত সকল পদ্ধতির সংযোগ ইনসুলেটেড রাখা মানে রেডি রাখার ব্যবস্থা রাখা। দাহ্য পদার্থের পাশে ওয়েল্ডিং ও প্লান্টিং না করা। ওয়েল্ডিং তো বোঝায় যে তোমার ওয়ার্কশপে যে কাজগুলো করে, জ্বালা টালা দেয়। দাহ্য পদার্থ মানে হচ্ছে যেগুলো থেকে আগুন জ্বলতে পারে, যে পদার্থগুলো থেকে আগুন নিবানোর উপকরণ। এই যে দাহ্য পদার্থ, এটা বর্ণনার সামনে পাবা যে কোন কোন উৎস থেকে আগুন জ্বলে। আগুন নিবানোর উপকরণ পানি, বালু ও নির্বাপক যন্ত্রের ব্যবস্থা রাখা। কি রাখা? আগুন নিবানোর উপকরণ পানি, বালু ও নির্বাপক যন্ত্রের ব্যবস্থা রাখা। যন্ত্র মানে যেটা দিয়ে আগুন নিবায়। দৈবক্রমে আগুন লাগলে দ্রুত ফায়ার স্টেশন খবর দেওয়া। দৈবক্রমে মানে হঠাৎ যদি আগুন লেগে যায় আর কি। কারখানার অভ্যন্তর ও বাহির সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তারপর হচ্ছে ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম কি কি আছে? ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম সমূহ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিই। কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি, প্রোটেক্টিভ মানে সুরক্ষা, পার্সোনাল মানে ব্যক্তিগত সুরক্ষার যন্ত্রপাতি, পিপিই। ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম সমূহ কর্মস্থলে কার্যাবস্থায় দুর্ঘটনার ঝুঁকি হতে কর্মীকে বাঁচানোর জন্য যে সমস্ত সরঞ্জাম সমূহ অবশ্যই পরিচ্ছন্ন ব্যবহার করে সেগুলোকে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম বা পিপিই বলা হয়। পিপিই বলা হয় একজন ব্যক্তি কোনো অঙ্গ প্রত্যঙ্গের সম্ভাব্য ক্ষতি বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা হবে তার উপর ভিত্তি করে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম পিপিই নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। অ্যাপ্রন কি বলা? অ্যাপ্রন বলা। এই যে এটা কি বলে? অ্যাপ্রন বলে। অতিরিক্ত তাপমাত্রা, খারাপ আবহাওয়া, ছিটকে আসা কোনো রাসায়নিক পদার্থ বা ধাতব খণ্ড, ভয়ানক গতিতে বায়ু প্রবাহ, সুচারু কোনো বস্তু, শরীর ঢুকে পড়া, ধুলাবালি ইত্যাদি থেকে কারখানার কর্মীদের সুরক্ষা দেওয়ার জন্য অ্যাপ্রন ব্যবহার করে। অ্যাপ্রন বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। বয়লার স্যুট, রাসায়নিক স্যুট, বেস্ট, পুরো শরীর ঢাকা স্যুট, জ্যাকেট, মানে এটা যে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন স্যুট, কিন্তু এটা বলা হয় কি অ্যাপ্রন, এটা বলা হয় অ্যাপ্রন। তো ওয়ার্কশপে কাজ করার সময়
নিয়ম মেনে সঠিক অ্যাপ্রন পরিধান করলে ধুলাবালি বিভিন্ন প্রকারের লুব্রিকেন্ট মানে হচ্ছে যে তোমার রাসায়নিক পদার্থ যেগুলো আছে ধরো টিরিজ যেগুলো এগুলো লুব্রিকেন্ট পদার্থ, ধাতব চিপস আগুনের স্ফুলিঙ্গ তাপ হতে জামা কাপড় ও শরীর সুরক্ষা পায়। তারপর হচ্ছে হ্যান্ড গ্লাভস, কি আছে হ্যান্ড গ্লাভস মানে হাতের জন্য, এটা তো বোঝা অধিক তাপমাত্রা সূচক বিদ্যুৎ শক রাসায়নিক পদার্থ চর্ম ক্ষতিকারক ইত্যাদি থেকে ভারী কোনো বস্তু সুরক্ষা দেওয়ার জন্য হ্যান্ড গ্লাভস ব্যবহার করা, এটা তো বুঝবাই। তারপর হচ্ছে আমরা 8 নম্বর পৃষ্ঠে যাই, এটা মানে শেষ 8 নম্বর পৃষ্ঠে যাই, 8 নম্বর পৃষ্ঠা। আচ্ছা হ্যাঁ, তারপর হচ্ছে ইজিনে, তারপর হচ্ছে মার্কারে, তারপর হচ্ছে জুম দিয়ে দিই। হ্যাঁ, তারপর দাও এখানে বলছে যে 8 নম্বর পৃষ্ঠা বলছে যে সুরক্ষা জুতা সেফটি শুজ ওয়ার্কশপে বা কর্মস্থলে পিচ্ছিল মেঝে, হ্যাঁ ভিজা মেঝে, পিচ্ছিল মানে ফ্লোর পিচ্ছিল বা ভিজা মেঝে ধারালো বস্তু পরে থাকা বস্তু রাসায়নিক স্পেস বা বিভিন্ন যেটা তরল ইত্যাদি থেকে পা ও পায়ের পাতাকে সুরক্ষা দেওয়ার জন্য সুরক্ষা জুতা সুরক্ষা বুট বা লেগিংস মোটা কাপড় তৈরি পায়ের আচ্ছাদন, এটা লেগিংস বলা হয়। স্প্যাড পাতলা আচ্ছাদন, এটা স্প্যাড বলা হয় ইত্যাদি ব্যবহার করা হয়। সেফটি শুজ বা নিরাপদ জুতা ও ওয়েল্ডার কর্মীকে ভারী ধাতব বস্তু ও উত্তপ্ত গলিত ধাতু ও ধারালো পরন্ত বস্তুর আঘাত থেকে রক্ষা করে, এমনকি বৈদ্যুতিক শক থেকেও ওয়েল্ডার বা কর্মীকে কি করে রক্ষা করে। ঠিক আছে, রক্ষা করে। তারপর হচ্ছে সেফটি মাস্ক, কি সেফটি মাস্ক, সেফটি মাস্ক হচ্ছে ওয়ার্কশপে অনেক সময় কি ধোঁয়া বেশি থেকে দুর্গন্ধ সৃষ্টি হলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এমন অবস্থায় ওয়ার্কশপে কাজ করতে হলে শ্বাস প্রশ্বাসের নিরাপত্তার জন্য গ্যাস মাস্ক ব্যবহার করতে হয়। কখনো বাতাসে অক্সিজেন মাত্রা কমে গেলে অক্সিজেন মাস্ক ব্যবহার করা হয়। অক্সিজেন মাস্ক মানে মাস্কের ভিতরে তোমার অক্সিজেন থাকবে বা অক্সিজেন আসবে রোগ জীবাণু থেকে সুরক্ষা পাওয়ার জন্য। হাসপাতাল চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা 3 বিশেষ কাপড়ের মাস্ক, সার্জিক্যাল মাস্ক ও N95 এর একটা মাস্কের নাম পরিধান করে থাকেন। তারপরে হচ্ছে ইয়ার প্লাগ, কানের সুরক্ষা উপাদান। হ্যাঁ, সম্মতি শব্দের মাত্রা 85 ডেসিবেলের অধিক হলে শব্দ দূষণের ফলে কানের ক্ষতি হতে পারে। কত ডেসিবেল? 85 ডেসিবেল উপরে হইলে। ওয়ার্কশপ ডেসিবেল মানে হচ্ছে তোমার তাপ পরিমাপের একক। ওয়ার্কশপে যে কোনো ধরনের উচ্চমাত্রার শব্দ প্রতিরোধের জন্য ইয়ারমাফ, ইয়ার ডিফেন্ডার, ইয়ার প্লাগ ব্যবহার করলে শ্রবণ যন্ত্র তথা কানের সুরক্ষা হয়। সেফটি সেফটি গগলস বা চোখের সুরক্ষা সরঞ্জাম, সেফটি গগলস ওয়ার্কশপে মেশিন চলাকালীন ছিটকে আসা রাসায়নিক পদার্থ বা ধাতব বস্তু, ধুলোবালি, ক্যাটালিস্ট পাউডার, এটা হচ্ছে তোমার ধাতব বস্তু বা ক্যাটালিস্ট যে পাউডারটা থাকে, একটা পাউডার আর কি, যেটা ছিটকে আসলে ক্ষতি হয়। তারপর হচ্ছে গ্যাস বাষ্প এবং রেডিয়েশন ওয়েল্ডিং, রেডিয়েশন তো বোঝাই হচ্ছে এটা রেডিয়েশনটা মূলত এর ক্ষেত্রে ব্যবহার করা হয় তোমার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, নেটওয়ার্কিং অনেক রেডিয়েশন যেটা হচ্ছে মানে চোখে দেখা যায় না। ওয়েল্ডিং এর সময় নির্গত ক্ষতিকর আলোক রশ্মি জ্বালা দেওয়ার সময় আর কি যে রশ্মিটা বের হয় তাপটা নির্গত হয় ক্ষতিকর আলোক রশ্মি ইত্যাদি চোখে সরাসরি প্রবেশ করে চোখের সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এসব ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চোখের জন্য পিপি মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, চশমা, গগলস, ফেস শিল্ড, মুখের ঢাকনা, ওয়েল্ডিং হেলমেট ইত্যাদি বৈধ কোনো ওয়ার্কশপের মধ্যে কাজ করতে হবে। ওয়ার্কশপ গ্রাউন্ডিং করা, ড্রিলিং করা, টার্নিং, বোরিং, ওয়েল্ডিং ইত্যাদি কাজ করার সময় সেফটি গগলস অবশ্যই ব্যবহার করতে হবে। হ্যাঁ, ব্যবহার করতে হবে। তারপরে আমরা 9 নম্বর পৃষ্ঠায় যাই, 9 নম্বর পৃষ্ঠায় যাই। 9 নম্বর পৃষ্ঠা বলতেছি কি 9 নম্বর পৃষ্ঠা হেলমেট বা মাথা সুরক্ষা সরঞ্জাম, সকল ধরনের হেলমেট যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে মাথা রক্ষা করার জন্য তৈরি করা হয়। উপর থেকে কোনো বস্তু পড়লে শক্ত বস্তুর আঘাত, ঘূর্ণয়মান পদ্ধতিতে চুল পেঁচিয়ে যাওয়া ইত্যাদি থেকে হেলমেট মাথাকে রক্ষা করে। ঠিক আছে, তারপর হচ্ছে নিজেকে যাচাই করা, কি হলো যাচাই করা, ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রিক নাম দেওয়া, ব্যবহার লিখো, এই যে ধরো বিভিন্ন জিনিস নাম, যে এটার কাজ কি, এই যে সেফটি মাস্কের কাজ কি, চোখের এটা দিছে এটার কাজ কি,
শুটের এটার কাজ কি, এই যে এনে যে পড়ছ এটাই না মানে টেস্ট নিতেছে আর কি। তো বলছে যে পরে বলছে কি যে পিপি ব্যবহারের কি প্রয়োজনীয়তা কি, পার্সোনাল প্রোটেক্টিভ যে নিজের সুরক্ষা করার জন্য যে জিনিসগুলো পরে এটার প্রয়োজনীয়তা কি। অবশ্য কাজ করার সময় যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই নিরাপদ পোশাক ও নিরাপদ সরঞ্জাম পরিধান করা দরকার। যেমন রানিং মেশিনে চিপিং করতে নিরাপদ চশমা ব্যবহার প্রয়োজন করে ছিটকে যাওয়া চিপস এর আঘাত থেকে সুরক্ষা রক্ষা করে। অ্যাপ্রন প্রয়োজন না করলে অসুবিধা ধীরে দ্বারা কোথাও জড়িয়ে বা পেছিয়ে দুর্ঘটনা ঘটতে পারে মানে মেশিনে। লম্বা চুল বেঁধে হেলমেট না পরলে ঘূর্ণায়মান করে যন্ত্রসে জড়িয়ে মারাত্মক দুর্ঘটনা হতে পারে। 10 নম্বর পৃষ্ঠায় যাই, 10 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর পৃষ্ঠা বলছে যে পিপিই নির্বাচন মানে ব্যক্তিগত পোশাক উপাদানগুলো নির্বাচন করা এমনভাবে ডিজাইন করা হয় যা প্রতিটি স্তরে নিরাপত্তা নিশ্চিত করে। পিপিই যেমনটি হওয়া উচিত কাজের ধরন অনুযায়ী উপযুক্ত হতে হবে, বা মানে যে কাজের জন্য করবা এই কাজের প্রচেষ্টা যাতে এই কাজেরই থাকে। ব্যবহারকারীকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করতে হবে, যে করতে হবে স্বাস্থ্য মানে যিনি কাজ করবেন স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ে অতিরিক্ত ঝুঁকি সৃষ্টি করে না। তারপর বলছে ব্যবহৃত অন্যান্য পিপির সাথে সামঞ্জস্যপূর্ণ সহজে ব্যবহারযোগ্য আরামদায়ক হওয়া, মানে এমন পার্সোনাল মানে নিজেকে রক্ষা করার জন্য এমন পোশাকগুলো পরা যাদের সব ধরো জুতা বেশি ওজন হয়ে গেছে, ড্রেস জ্যাকেট ওজন কম, তারা ধর পা বেশি ভারী লাগবে, মানে এমনভাবে পরা সবকিছু যাতে ব্যালেন্স থাকে। ব্যবহারকারী যে কোনো ধরনের মেডিকেল শর্তে বাধা বা বিপত্তি ঘটাবে না। বাংলাদেশের আদর্শ অনুযায়ী শাসন করবে। বাংলাদেশের যে এই যে মেকানিক্যাল ক্ষেত্রে যে বাংলাদেশের একটা নিয়ম নীতি আছে ওইটা মেনটেন করতে হবে। পিপি নির্বাচনের সময় কর্মীদের ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য, সামাজিক নিয়ম নীতি, ধর্মীয় সংস্কৃতি ও স্টাইলকে বিবেচনা করতে হবে। পিপির সঠিক ব্যবহার কি বলছে, পিপি তো বুঝতেছ মানে কি যে ব্যক্তিগত সুরক্ষার জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এর সঠিক ব্যবহার। পিপি ব্যবহারের পূর্বে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে। উৎপাদনকারী নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তা উপাদানগুলো পিপি যেন ব্যবহৃত হয়। খেয়াল রাখতে হবে যেন পিপি সঠিকভাবে ফিট হয়, ঠিক আছে। এই যে পোশাকগুলো কি সঠিকভাবে ফিট হয়, কিভাবে এটি ব্যবহৃত হয় তার নির্দেশনার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। কি হয় প্রশিক্ষণ দেয়, যেখানে পিপি প্রয়োজন করতে হবে সেখানে অবশ্যই একটি চিহ্ন দিয়ে রাখতে হবে যেন কর্মীরা খুব সহজে মনে করে ব্যবহার করতে পারে। মানে ধরো এমন একটা রুম জায়গা বা এমন একটা জায়গা রাখা যেখানে কি তারা দেখতে বুঝে দিই এখানে কি করতে হবে, পোশাক পরিচ্ছদ করতে হবে, পোশাক পরতে হবে। পিপি এর ব্যবহারের সীমাবদ্ধতা মানে সীমাবদ্ধতা স্বাস্থ্য এবং নিরাপত্তা সম্পর্ক গতি দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য পিপি ব্যবহার করতে হবে। দূষণ কমানোর জন্য শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তা উপাদান ব্যবহার করা ঠিক নয়, কারণ কোনো সতর্কতা বার্তা ছাড়া এগুলো মাঝে মধ্যে শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। ঝুঁকির উপযুক্ত নিরাপত্তা প্রদানে পিপি এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। ব্যবহারে আরামদায়ক নাও হতে পারে, অনেক সময় কি ব্যবহার আরামদায়ক নাও হইতে পারে, কিছু করার নাই। কাজের বাধা বা বিবৃতি ঘটাতে পারে, এটাও হইতে পারে, সীমাবদ্ধতা আছে। স্বাস্থ্য এবং নিরাপত্তা অন্যান্য ঝুঁকি সৃষ্টি করে থাকে, মানে সীমাবদ্ধ মানে কম থাকা আর কি, যেটা স্বাস্থ্য নিরাপত্তা অন্য ঝুঁকি সৃষ্টি করে থাকে, অন্য ঝুঁকি থাকতে পারে এই পোশাকগুলো পরার কারণে। দীর্ঘ সময়ের জন্য ব্যবহার ব্যয়বহুল হয়, অনেক পোশাক আছে যদি পরলে কি হয় ব্যয়বহুল হয়। তারপর হচ্ছে আচ্ছা এটা এই পর্যন্ত রাখি, আর ভিডিও বড় হয়ে যাইতেছে, দেখি কতটুকু হয়েছে সেট হয়ে যায়।